আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। শিক্ষার্থীরা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। তোমরা একটু সাউন্ডটা একটু চেক করে নাও, সব ঠিকঠাক আছে কিনা। শিক্ষার্থীরা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা তোমরা। শিক্ষার্থীরা আজকে আমাদের ফেইট কোর্সের ধারাবাহিক রুটিনের ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস। তো এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস ইংলিশ সেকেন্ড পেপারের উপরে ফেইট কোর্সের। ইতিপূর্বে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের 4টি ক্লাস নিয়েছি এবং রুটিন অনুযায়ী আজকে এবং আগামীকাল হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস। তো তোমাদেরকে আজকে আমি গ্রুপের মধ্যে বলে দিয়েছিলাম যে কোন টপিকের উপরে আজকে প্রথম ক্লাসটি আমি নিব, অর্থাৎ কোন টপিক তোমরা বুঝো না। তো তোমাদের মধ্য থেকে অনেকে মডিফায়ার এবং রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করার কথা বলছেন, তারপরও সেখানে রাইট ফর্ম অফ ভার্বের সংখ্যাই বেশি। এজন্য আজকে তোমাদের সাথে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো শিক্ষার্থীরা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলে দাও। হ্যাঁ স্যার কেমন আছেন? হ্যাঁ মন্দিরা সেন, জি আমি ভালো আছি। আলো ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। জয়নব, তানিশা, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। সুলতানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা দেখো তো একটু সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখ প্রকাশ করি, দেখো তো স্যার আটকে গেছে। এখন দেখো তো স্যারের কথার সাথে কাজের সাথে অর্থাৎ অঙ্গভঙ্গির সাথে সব কিছু মিল আছে কিনা। শিক্ষার্থীরা একটু দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। এখন আটকে গেছে, এখন ঠিক আছে? ফোন পড়ে গেলাম নি, স্যার আটকে গেছে। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, শর্ট সিলেবাসের ফার্স্ট টপিক থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখো তো এখন ঠিক, দেখো তো কথা ঠিক আছে কি না। আলো ইসলাম, সুলতানা আক্তার, নাবিলা রশিদ, রীতা ইসলাম, দেখো তো কথার সাথে সব কিছু ঠিকঠাক আছে কি না, অঙ্গভঙ্গি সব ঠিক আছে কি না, নাকি কথা আগে সাউন্ড পরে অথবা সাউন্ড আগে কথা পরে এরকম হচ্ছে কি না। দেখো তো সব ঠিক আছে কি না, জাস্ট এটি একটু আমাকে বলে দাও যে স্যার সব ঠিক আছে। জি স্যার ঠিক আছে। লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যাক, এই বোর্ডের লেখা তোমার তো ক্লিয়ার দেখার দরকার নাই। এটা হচ্ছে আরেক, এটা হচ্ছে তোমার একটা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সকালবেলা আমার বেসে ওদেরকে পড়াইছি, এটা তো তোমাদের জানার দরকার নাই। ঠিক আছে, দেখো তো স্যার সব ঠিক আছে। ঠিক আছে স্যার সব ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বই করান। ঠিক আছে তানজিলা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তো সময় নষ্ট না করে দেখো তো আমি, আচ্ছা যাই হোক সব ঠিক আছে বলছো। এবার একটু খেয়াল করো, আমরা আলোচনা করব তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বের। তার মানে দেখো আলোচ্য বিষয় হচ্ছে রাইট, রাইট ফর্ম অফ ভার্ব, ফর্ম অফ ভার্ব। আমার এই কলমটা সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্ব। এখন মেইন কথা হচ্ছে এটা নিয়ে কিন্তু তোমরা আমার আগের একটি ক্লাস যেটি তোমরা দেখো না অবশ্যই দেখে নিবা। আমি সেই ক্লাসটা ফ্রি ক্লাস অর্থাৎ আইসিটি বেসে করিয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। আমি কি সেই অংশগুলো আলোচনা করব নাকি সেগুলো স্কিপ করে যাব? অর্থাৎ ভার্বের যে রূপগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো কি আলোচনা করা লাগবে না তো? জাস্ট একটু আমাকে বলে দাও, সেগুলো তোমাদেরকে আমি এই গ্রুপে দিয়ে দিব, তোমরা দেখে নিবা। সেখানে অল্প কিছু কথা ছিল, সেগুলো একটু কষ্ট করে দেখে নিবা। আমি তারপরে থেকে শুরু করি। হ্যাঁ জি কেমন আছেন স্যার? জি ভালো আছি। স্যার আপনি কোথায় থাকেন এই ক্লাসটা নিতেছেন, জায়গাটার নামটা যদি একটু বলতেন। কেস নাইদা, হ্যাঁ হ্যাঁ এটা চাঁদপুর থেকে ক্লাস নিচ্ছি। কেস নাহিদা, চাঁদপুর থেকে ক্লাস নিচ্ছি। স্যার আগের ক্লাস করিনি, একদম শুরু থেকে করান। ওকে স্যার শুরু থেকে। স্যার ডিটেলসে করান, এই টপিকটা ভালো মতো পারি না। আচ্ছা সমস্যা নেই, একেবারে পরের অংশ থেকে শুরু করেন। আচ্ছা যাক স্যার ফার্স্ট থেকে শুরু করেন, সমস্যা নাই স্যার। ওইগুলি স্কিপ করে নাও, রুলস দেন স্যার। একবার রিভিশন দিতে হবে আগের ক্লাসের নোটগুলো। স্যার আগের ক্লাস করি নাই। আচ্ছা সমস্যা নাই, আগেরটাও করাবো এখনেরটা করাবো, তবে আজকে একটু নতুন করে করাবো। ঠিক আছে, একেবারে নতুন করে করাবো। আচ্ছা যাই হোক, তো আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব জানতে গেলে যদি ভার্ব সম্পর্কে তুমি না জানো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব জিন্দিগিও পারবা না। আমাদের প্রচলিত বইগুলোতে যেভাবে রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া রয়েছে আসলে এইভাবে কোনো স্টুডেন্ট শিখতে পারবে না। তাহলে সমস্যা কোথায়? স্যার আমরা শিখবো কিভাবে? তোমাদের শেখার জন্য আমি একটা নিয়মের মধ্যে গিয়ে তোমাদেরকে শেখাবো যেন তোমরা শিখতে পারো। তোমরা এখানে একটু হলপ করে বলতে পারো। অনেক স্টুডেন্ট রয়েছে, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে দেখো মোডাল অক্সিলারি ভার্ব এবং সেমি মোডাল ভার্বগুলো সম্পর্কে তেমন ধারণা নেই।
অথবা অনেক স্টুডেন্ট এখানে অক্সিলারি ভার্বগুলো চেনে না, এখানে অনেক স্টুডেন্ট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ধারণা নেই, এখানে অনেক স্টুডেন্ট স্ট্রং উইক ভার্ব সম্পর্কে ধারণা নেই। তার মানে মেইন কথাটা হচ্ছে স্যার তাহলে কি রাইট ফর্ম অফ ভার্ব জানার জন্য আমাদেরকে মূলত যে টপিকটা জানতে হবে, যে বিষয়টা জানতে হবে সেটার নাম হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব যদি না জানো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব জানা অনেকটাই কঠিন। যদিও আমি ওই গ্রুপের মধ্যে সবাইকে মনে করছি যে তোমরা ওই গ্রুপে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসের মধ্যে সবাইকে আমি মনে করলাম যে সবাই অ্যাডভান্স, এই জন্য সেখানে বেসিক নিয়ে আলোচনা করি নাই। এখানে আমি চাচ্ছি বেসিকটা নিয়ে আলোচনা করি, যেহেতু তোমরা একেবারে শুরু থেকে শিখতে চাচ্ছ। সেখানে যা আলোচনা করছি সেগুলো স্কিপও যদি করি তারপরও আমার এই আলোচনাগুলো দরকার। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা একটু দেখো স্যার, সাউন্ড একটু বাড়ান প্লিজ। স্যার শুরু থেকে ক্লাস করাবেন? হ্যাঁ, হুমায়রা ইসলাম মরিয়ম, ঠিক আছে মরিয়ম, আমরা শুরু থেকে করাবো, কোনো সমস্যা নাই, শুরু থেকে করাবো যেন তোমরা বুঝতে পারো। আর সাউন্ডের সমস্যা হচ্ছে বারবার, হ্যাঁ সমস্যাটা হচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না। যাই হোক স্যার শুরু থেকে করান। হ্যাঁ জি স্যার করান, থ্যাংক ইউ। ঠিক আছে, সাউন্ড কম হয়ে গেছে। সাউন্ড কি আসলে কম হয়ে গেছে? সাউন্ড কি আসলে কম হয়ে গেছে? সাউন্ড একেবারে কি কম হয়ে গেছে? স্যার আটকে যাচ্ছে বারবার। আচ্ছা স্যার, জি হুমায়রা, হুমায়রা ইসলাম মরিয়ম, জি স্যার সাউন্ড কম, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম স্যার। কি যে বলে এরা, সাউন্ড স্টার্ট করে। স্যার এখন সব ঠিক আছে, এখন ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার তো। আচ্ছা দেখো, অনেকে সাউন্ড সমস্যা করতেছে, অনেকে নেটের কারণে। আমি তো সাউন্ড বাড়ানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো দেখো তো প্রথম যে টপিকটা, আমি এটা একটু মুছে ফেলি, হ্যাঁ এটা একটু মুছে ফেলি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভার্ব। ভার্ব যদি তুমি না জানো, ভার্বটা যদি না জানো তাহলে আর কিছুই জানবা না। মেইন কথা হচ্ছে ভার্ব। এখন এই ভার্ব এমন একটা টপিক যে ভার্বটাকে অনেক ভাগে ভাগ করা যায়, এই ভার্বের অনেকগুলো শ্রেণী রয়েছে। এই বিভিন্ন শ্রেণীগুলোই কিন্তু জায়গায় জায়গায় গিয়ে তোমাকে ডিস্টার্ব করবে। এই ভার্বের শ্রেণীগুলোই কিন্তু তুমি জানো না। তোমাকে আমি যদি এখন বলি যে তুমি একটা প্রাইমারি ভার্বের নাম বলো, প্রাইমারি অক্সিলারি ভার্বের নাম বলবো, তুমি অনেক ক্ষেত্রে জানবা না। কারণ মেইন কথা হচ্ছে তুমি স্কুল লাইফ থেকে শুরু করে তোমাকে বেসিকটা কেউ শেখায় নাই। এখন এই লেভেলে এসে তুমি বেসিক শিখবা, তোমার জন্য এটা অনেকটাই টাফ হয়ে যাবে। তোমার জন্য কষ্ট হবে, আমার জন্য কষ্ট হবে। মেইন কথাটা হচ্ছে এখন আমি তোমাদেরকে মেইনলি যে বিষয়টা শেখানো দরকার সেটা হচ্ছে একেবারেই সম্পূর্ণ থিওরি, বেসিকটা নিয়ে না। কিন্তু এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে গিয়ে আমার বেসিকটা খুবই দরকার, কারণ তোমাদের অনেকের বেসিক স্ট্রং না। আমি যত অ্যাডভান্স নিয়ে আলোচনা করব তোমরা বেসিকটা বুঝবা না। ঠিক সেই ক্ষেত্রে যাদের সাউন্ড প্রবলেম এরা হেডফোন লাগান। ঠিক আছে, অল ক্লিয়ার স্যার? হ্যাঁ ক্লাস করা, ঠিক আছে, অল ক্লিয়ার স্যার। এবার একটু দেখো তো ভার্ব। এই যে ভার্ব হচ্ছে কত, ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া। তার মানে ক্রিয়া কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ। তার মানে ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ। কাজ অর্থাৎ কোনো কাজই হচ্ছে ভার্ব, যে কোনো কাজ এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, যা দ্বারা কোনো করা, খাওয়া, হওয়া, দেওয়া, নেওয়া ইত্যাদি বুঝাবে তাকে ভার্ব বলি। এটা আমাদের প্রচলিত বইয়ের সংজ্ঞা। তাহলে ভার্ব কি স্যার? ভার্ব হচ্ছে যা দ্বারা কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া, দেওয়া, নেওয়া ইত্যাদি বুঝায় তাকে ভার্ব বলে। একেবারে ভার্বের সংজ্ঞাটা সই, শেষ, আর দরকার নাই। এখন ভার্ব স্যার কত প্রকার, এই ভার্বের প্রকারটাই তোমার দরকার। কারণ রাইট ফ্রম ভার্ব তুমি শিখতেছ, তুমি ভার্বের প্রকার শিখবা না তা হয় না। তাহলে স্যার ভার্ব কত প্রকার? ভার্ব অবশ্যই ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্ব কত প্রকার? ভার্ব হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকারের একজনের নাম হচ্ছে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব, আরেকজনের নাম হচ্ছে নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তাহলে স্যার ভার্ব কত প্রকার? ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বকে আমরা আদর করে বলি, সেটার আরেকটা নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে তোমরা বাংলা ব্যাকরণের মধ্যে তোমরা কি পড়ো? তোমরা যখন ক্রিয়া পড়ো, ক্রিয়ার প্রকারভেদ পড়ো, সমাপিকা অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, তারপরে সেখানের মধ্যে তোমার ক্রিয়ার অনেকগুলো প্রকার, সে প্রকারের মধ্যে তোমরা পড়ো প্রযোজক ক্রিয়া, আরো অনেক প্রকারের ক্রিয়া, প্রযোজ্য ক্রিয়া, অনেক ক্রিয়ার কথা পড়ো, সেটা হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের মধ্যে। ঠিক এখানেও তার ব্যতিক্রম নয়। তাহলে স্যার ভার্ব হচ্ছে কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনিট হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, একটু খেয়াল করো তুমি। তারপরে এই যে ফাইনিট ভার্ব, এই ফাইনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই ফাইনিট ভার্ব হচ্ছে আবার কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব,
আর একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। তাহলে স্যার এই যে দেখো ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আমরা আদর করে বলি তার আরেকটা নাম হচ্ছে মেইন ভার্ব। তার আরেকটা নাম কি? মেইন ভার্ব। মেইন ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্বের আরেক নাম হচ্ছে মেইন ভার্ব, আর অক্সিলারি ভার্বকে আমরা আদর করে বলি হেল্পিং ভার্ব। এটার আরেকটা নাম হচ্ছে কি? হেল্পিং ভার্ব। আমরা এই দিক দিয়ে একটু লিখে দিই, নিচে দিয়ে লিখে দিই হেল্পিং ভার্ব। সরি আমি একটু, হ্যাঁ এখানেই ঠিক আছে। এটাকে আমরা আদর করে বলি হেল্পিং ভার্ব। তাহলে দেখো তো এই ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে প্রিন্সিপাল ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো তো প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা ঠিক আছে, যাই হোক এইবার একটু খেয়াল করো তো। আচ্ছা এইবার একটু খেয়াল করো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব গুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি এবি ভার্ব, এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল এবি ভার্ব। আমি সংক্ষেপে এ দ্বারা অক্সিলারি, বি দ্বারা ভার্ব, এতে অক্সিলারি বিতে ভার্ব, আবার এতে আরমান বিতে ভাই, এটা বললে হবে না, ঠিক আছে? তো যাই হোক এইবার আমরা একটু খেয়াল করি। এই দেখো এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা যায়। তোমাকে ভাগ মানে ভাগগুলো বুঝতে হবে, কোনটাকে কত ভাগে ভাগ করা যায় এটা একটু তোমাকে জানতে হবে, ঠিক আছে? যাই হোক আমি একটু ঠিক করে দিই, হ্যাঁ যেন তুমি দেখতে পারো। তো এইগুলো হচ্ছে তোমার কি কি ভার্ব? এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি গুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বি ভার্ব, হ্যাঁ, একটা হচ্ছে ডু ভার্ব, আরটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। দেখো আমি এখানে হ্যাভ লিখেছি, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো এখানে আমরা লিখতে পারি টু বি ভার্ব, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। আমি এখানে একটু সহজ করে আরেকটু এদিকে করে দেই যেন তোমাদের বুঝতে অসুবিধা যেন না হয়। হ্যাঁ এটার নাম হচ্ছে টু বি ভার্ব। আমি একটু ইয়ে করে দিয়ে যেন তোমাদের বুঝতে সুবিধা। এটা হলো টু ডু ভার্ব, টু ডু ভার্ব। আর এটা হচ্ছে কি? টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। ঠিক আছে, এটাকে একটু আমি আরো সুন্দর করে দেই। টু ডু ভার্ব, টু ডু ভার্ব। আর এটা হচ্ছে কি? অবশ্যই টু বি ভার্ব, টু বি ভার্ব। ঠিক আছে। আর এই যে মোডাল অক্সিলারি ভার্বগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আমি এই জায়গাতে যেহেতু একটু সমস্যা হয় বুঝাইতে, আমি জাস্ট বোর্ডের জায়গা যেহেতু একটু কম আমি এইভাবে লিখে দিই। হ্যাঁ এইভাবে দুই ভাগে যে একটু ভাগ করা যায়, একটা হচ্ছে মোডাল, একটা হচ্ছে পিওর মোডাল, একটা হচ্ছে সেমি মোডাল। একটা হচ্ছে পিওর মোডাল, একটা হচ্ছে সেমি মোডাল। পিওর মোডাল, একটা হচ্ছে সেমি মোডাল। একটা হচ্ছে কি? পিওর মোডাল, একটা হচ্ছে কি? সেমি মোডাল। এখন এই হচ্ছে টোটাল ভার্বের যে প্রকারভেদ, এগুলো হচ্ছে ভার্বের টোটাল প্রকারভেদ। আচ্ছা তোমরা আগে দেখো তো সবকিছু দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, কোনো সমস্যা নাই তো? আচ্ছা আরমান নামটা তোমার কাছে অনেক ভালো লাগে নিশ্চয়, আরমান নামে কারোর সাথে তোমার ভালো কথাবার্তা চলে? হ্যাঁ জি স্যার শুনতেছি, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার তো এখানে কমে না কোনো কিছু, করাকে ভার্ব বলে। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, সমাপিকা অসমাপিকা, ঠিক আছে। প্রিন্সিপাল সাউন্ড কমে গেছে স্যার, আচ্ছা ঠিক আছে থ্যাঙ্কস। লেখাগুলো বুঝতে পারতেছি না, তোমার জায়গায় ওয়ার্ডগুলো হেল্প করতেছে। ঠিক আছে আরমান নামটা, আচ্ছা যাই হোক আর কি, আরমান নামটা আমার কাছে খুব ভালো লাগে, বিসিএস ক্যাডার আরমান ভাইয়া। ঠিক আছে আচ্ছা যাই হোক, সব ক্লিয়ার বুঝছি। ঠিক আছে স্যার ক্লিয়ার। আচ্ছা যা ভাইয়া ওইটা পিওর ভার্ব লিখছেন কোনটা? কোনটা পিওর লিখছি? কোনটা? এটা হচ্ছে পিওর মোডাল, পিওর মোডাল। আর এটা হচ্ছে সেমি মোডাল, একটা হচ্ছে পিওর মোডাল আর একটা হচ্ছে সেমি মোডাল। একটা হচ্ছে পিওর মোডাল আর একটি হচ্ছে সেমি মোডাল, পিওর মোডাল এবং সেমি মোডাল। ঠিক আছে,
তোমরা দেখো তো কোনটা বুঝতে পারছো? সাউন্ড কমে গেছে স্যার, অন্ধকার হয়ে গেল কেন? কি অন্ধকার হয়ে গেছে? আমাকে দেখতেছো না তোমরা? একসাথে বাতি দুইটা লাগাইছি, তারপরে তোমরা বলতেছো অন্ধকার। অল ক্লিয়ার, সব ঠিক আছে তো? কোনো সমস্যা তো আমি দেখি না। সাউন্ড ক্লিয়ার তো? আমি বুঝি না, সাউন্ড আমার হাতে যে ফোনটা, এই ফোনটাতে সাউন্ড একদম ক্লিয়ার শোনা যায়, ঠিক আছে? তারপরে তোমরা আচ্ছা যাই হোক, এবার যদি বলো সাউন্ড ঠিক আছে স্যার। ঠিক আছে, সব ক্লিয়ার স্যার। সাজিদা আক্তার, সিল মাতাল রানী, ঠিক আছে স্যার, অল ক্লিয়ার, ভালো ক্লাস। আচ্ছা যাই হোক স্যার, নন ফাইনিট ভার্ব কয় প্রকার? আচ্ছা যাই হোক, এবার আসি আমরা নন ফাইনিট ভার্ব। এবার নন ফাইনিট ভার্ব হচ্ছে 3 প্রকার। নন ফাইনিট ভার্ব কত প্রকার? নন ফাইনিট ভার্ব হচ্ছে 3 প্রকার। নন ফাইনিট ভার্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে জেরান্ড, আরেকটা হচ্ছে জেরান্ড, এবং পরেরটা হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপল। ঠিক আছে, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। আবার পার্টিসিপল হচ্ছে তোমার কত প্রকার? পার্টিসিপল গুলোকে আবার 3 প্রকার। পার্টিসিপল হচ্ছে কত প্রকার? 3 প্রকার। এগুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পিপি, পিপি মানে পার্টিসিপল। তোমাদের খাতায় তোমরা পরিপূর্ণভাবে লিখবা, বোর্ডে যেহেতু এত কিছু লেখা যায় না, ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পিপি, পারফেক্ট পিপি, পারফেক্ট পার্টিসিপল। এই সারা দেশের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে এই হচ্ছে ভার্বের প্রকারভেদ। এখন তুমি কি করবা? স্যার জেরান জানি না, স্যার পার্টিসিপল জানি না, স্যার প্রেজেন্ট পার্টিসিপল কি, স্যার পিওর মডাল কোনগুলো, স্যার টু ডু ভার্ব কোনগুলো, স্যার প্রিন্সিপাল ভার্ব কি, স্যার অক্সিলারি বা হেল্পিং ভার্ব কি, এগুলো যদি তুমি জানতে পারো তাইলে রাইট ফর্ম ভার্ব তোমার জন্য। আর যদি এগুলো যে স্যার আমি এগুলো জানি না, তো স্যার এগুলো তো চিনি না, তাহলে রাইট ফর্ম ভার্ব তোমার জন্য নয়। কারণ বাংলাদেশের অনেকগুলো বইগুলোতে এই সমস্যাগুলো করে থাকে যে তারা এগুলো ক্লিয়ার করে স্টেপগুলো ভালো মতো কনসেপ্ট না দেওয়ার কারণে অনেক স্টুডেন্ট এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হয়ে যায়। এই জন্য তারা রাইট ফর্ম ভার্ব সারা জীবন শিখে, সে ক্লাস 6 থেকে শুরু হয়ে যায়, এখন ইন্টারমিডিয়েটে এগুলো পড়ানোর কোনো সুযোগ আছে? তারপরে এগুলো বুঝিয়ে দিতে হয়, কারণ স্টুডেন্টগুলো এগুলো সম্পর্কে ওইভাবে ধারণা পায় না। ঠিক আছে, লেখাও বোঝা যাচ্ছে আর আপনাকেও ভালো করে দেখা যাচ্ছে। ঠিক আছে রিতা, অনেক ধন্যবাদ তোমাকে। প্রাইমারি ভার্বগুলো কত প্রকার দেখতে পারতেছি না, কেউ অল্প লিখে দাও। আচ্ছা, প্রাইমারি ভার্বগুলো হচ্ছে কত প্রকার? এই দেখো, প্রাইমারি ভার্বগুলো তো সুন্দর মতো, এই পাঁচটা হচ্ছে প্রাইমারি ভার্ব। আমি একটু তোমাদেরকে একটু সহজ করে দেই। এই আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ সরি, এই আগ পর্যন্ত হচ্ছে প্রাইমারি ভার্ব। এই পাঁচটা হচ্ছে তোমার কিসের? নন নন ফাইনিট ভার্বের। আমি এই পাঁচটা, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু হচ্ছে একটা 2 প্রকার। একটা হলো প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল হচ্ছে 2 প্রকার, পিওর মোডাল, সেমি মোডাল। আরেকটা হচ্ছে প্রাইমারি, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। আর এই পাঁচটা হচ্ছে ফাইনিট ভার্ব, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে তো সহজ হয়ে গেছে। আবার ইনট্রানজিটিভ ভার্বগুলো অনেক প্রকার, কগনিটিভ ভার্ব রয়েছে, পজিটিভ ভার্ব রয়েছে, হ্যাঁ প্যাকটিটিভ ভার্ব রয়েছে, অনেকগুলো ভার্ব। তো সেগুলো তোমাদের জানার দরকার নাই, সেগুলো ওইভাবে আসে না পরীক্ষাতে। আমরা শুধু পজিটিভ ভার্বটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওই পজিটিভ ভার্বটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে মন্দির এসেন, সুন্দর করে লিখে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। ফারহানা শ্রাবণী, কি হইবে? ঠিক আছে স্যার, সবগুলোর ডিটেলস পড়াবেন? হ্যাঁ অবশ্যই, আমি একেবারে কিছুই বাদ দিব না, কারণ তোমাদের ভার্ব চিনতে হবে। এই ভার্বগুলো যদি যে জানতে পারবে, এই ভার্বগুলো যদি চিনতে পারে জীবনে, তাহলে তার জন্য রাইট ফর্ম ভার্ব কোনো সমস্যা না, ব্যাপার না। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টও কোনো ব্যাপার না। তার মানে ভার্বের যে বিষয় আসে থেকে যদি কোনো প্রশ্ন আসে সে দিতে পারবে অনায়াসে, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, আছে জেরান্ট পড়াটা কি কমুনা স্যার, পিওর সেমি মডেল আলোচনা করেন? হ্যাঁ এখন আলোচনা করবো সম্পূর্ণ। তোমাদের কি লেখা শেষ হয়েছে? এটা স্ক্রিনশট করা হয়েছে? একটু জাস্ট বলে দাও যে স্যার এটা স্ক্রিনশট করা হয়েছে এবং এটা লেখা শেষ হয়েছে, একটু বলে দাও আমাকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, পার্টিসিপল জেরান, জেরানের পরেরটা, জেরানের পরেরটা হচ্ছে পার্টিসিপল, পি এ আর টি আই সি আই পি এল ই, পার্টিসিপল। পার্টিসিপল যেমন পার্টিসিপল 3 প্রকার,
পার্টিসিপল কত প্রকার? এই পার্টিসিপল প্রকারভেদ এটা। পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই পিতে তোমার হচ্ছে কি, পিতে প্রেজেন্ট, পিতে পার্টিসিপল, পিতে হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল, সরি আমি পিপি লেখার দরকার তো নাই, এতটা তো পিপি লেখার দরকার নাই, আমি সহজে লিখতে পারি পার্টিসিপল। এটা হচ্ছে কি এত কিছু লেখার দরকার নাই, একটা পি দিলে হবে। তোমরা একটু নিচে দিলে কি দেখবো, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। যাই হোক, নোট ডান, ঠিক আছে স্যার, শেষ ভাইয়া। আচ্ছা, জামিল হোসেন দুর্জয়, ঠিক আছে স্যার। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, চুক্তি মানে হচ্ছে মেল, মানে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে একটা মেল, সেটা হচ্ছে এগ্রিমেন্ট, ঠিক আছে। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে একটা চুক্তি করা হয়, একটা মিল করা হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে একটা চুক্তি বা একটা মিল, এটাকে গ্রামারের ভাষায় বলা হয় সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। আমরা সেগুলো করাবো, রাইট ফ্রম ভার্বের অংশের মধ্যে করাবো, ঠিক আছে। যাই হোক স্যার, কমপ্লিট, জি স্যার, শেষ স্যার, ঠিক আছে স্যার, ইনশাল্লাহ স্যারের ক্লাস করে আমাদের আর ইংলিশে ল্যাকিং থাকবে না, আশা করি ইনশাল্লাহ। যাই হোক স্যার, এগ্রিমেন্ট কি শেষ হয়ে গেছে স্যার, অসাধারণ লাগতেছে ক্লাসটা, যাই হোক শেষ। জি স্যার, লেখা শেষ স্যার, আমার কমেন্টটা পড়েন না, হ্যাঁ রাখি বলে, এখন কার কমেন্ট বললাম স্যার, লেখা শেষ, লেখা শেষ, আচ্ছা ঠিক আছে। এবার একটু তোমরা খেয়াল করো স্যার, সব তো লেখা শেষ, এখন একটু বুঝার দরকার আছে স্যার, কোনটা কিভাবে বুঝবো। তাহলে এখন কি আমি এখান থেকে একটু যদি বুঝাই তোমাদেরকে, আমি তারপরে লিখিয়ে দিব, একদম সবগুলোই লেখাই দিব আজকে, ক্লাসটা একেবারে শেষ করে রুল পর্যন্ত লেখাই দিব। তোমরা কি ক্লাসে থাকতে পারবে কিনা জাস্ট এটা আমাকে কনফার্ম করে দাও। আচ্ছা, একটু দেখো তো, ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব হচ্ছে যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ যেই ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি, যেই ভার্ব একটা সেন্টেন্সে দেখলে বলতে পারি হ্যাঁ এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে যেই ভার্বটা দেখলে আমরা বলতে পারি হ্যাঁ এটা হচ্ছে ওই টেন্স, এই যে যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত সেই ভার্বটিকে আমরা বলবো ফাইনিট ভার্ব। তাহলে কি একদম ক্লিয়ার হয়ে গেছে না? যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত সেটাই হচ্ছে ফাইনিট ভার্ব। এবার ফাইনিট ভার্বের মধ্যে, ফাইনিট ভার্বের প্রকারভেদের মধ্যে কি পাচ্ছি, প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন স্যার প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সবগুলো হচ্ছে প্রধান ভার্ব, যেমন করা, খাওয়া, দেওয়া, নেওয়া, যাওয়া, যত প্রকারের কাজগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি যদি বলি প্লে, প্লে হচ্ছে খেলা করা, খেলা করা, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব। আমি যদি বলি ইট, ইট হচ্ছে খাওয়া, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে হচ্ছে মেইন ভার্ব, মানে হচ্ছে প্রধান ভার্ব, ঠিক আছে। এমভি, এমভি মেইন ভার্ব, আমরা সংক্ষেপে বলবো মেইন ভার্ব, আবার এটাকে মুন্না ভাই বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে। যাই হোক, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো যে কথাটা বলে দেই। প্রিন্সিপাল ভার্ব তো তোমরা বুঝছো, যেই ভার্বগুলো হচ্ছে যেমন যেমন টেক হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, যেমন হচ্ছে তোমার সি কি প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে থাকে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে যেমন তোমরা তো জানো এমিজ আর ওয়াজার, এই জাতীয় ভার্বগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তবে অক্সিলারি ভার্বের মধ্যে আবার প্রকার রয়েছে, অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো মোডাল, পিওর মোডাল, সেমি মোডাল সবগুলো নিয়ে তো আমি আলোচনা করব। দেখো তো এখানে কি কি পাচ্ছি, প্রাইমারি ভার্ব, প্রাইমারি গুলোর মধ্যে পাচ্ছি, প্রাইমারি হচ্ছে কত প্রকার, তিন প্রকার। যেমন টু বি ভার্ব, এই যে বি ভার্ব, তোমাদেরকে আমি একটু প্রশ্ন করি বি ভার্ব কয়টি, একটু আমাকে কমেন্ট করো, বি ভার্ব কয়টি। এখানে বলছে যে বি ভার্বও কিন্তু অক্সিলারি ভার্বের একটা শাখা। তারপরে আছে ডু ভার্ব, ডু ভার্ব কয়টি এটা একটু আমাকে বলে দিবা। টু বি ভার্ব কয়টি এবং টু ডু ভার্ব কয়টি এবং টু হ্যাভ ভার্ব কয়টি, একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দাও, হ্যাঁ। তারপর আমি একটা একটা করে, আচ্ছা আমি কি এইভাবে পড়াবো নাকি সরাসরি সরাসরি এটা শেষ করছি তারপরে আমরা অক্সিলারি ভার্ব শেষ করব, অথবা আমরা এটা শেষ করছি অথবা এখানে আসবো, কিভাবে করাবো, কি এভাবে এমনি করাবো নাকি আমরা একটা একটা করে ভাগ ভাগ করে করাবো, কোনটা একটু আমাকে কনফার্ম করে দাও। ঠিক আছে, পাঁচটা ভি ভার্ব, আচ্ছা ঠিক আছে। ফারহানা, শ্রাবণী পাঁচটা, হ্যাঁ জয়নাব তানিশা পাঁচটা, জান্নাতুল শেফা পাঁচটি, তানিশা ইসলাম পাঁচটি, বি ভার্ব 60টি। আচ্ছা একজন বলতেছে, নাবিলা রশিদ বলছে বি ভার্ব 60টি। ঠিক আছে, একটা একটা করে ভাগ ভাগ, আচ্ছা ঠিক আছে। আমি মিজার ওয়াজার হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। আর শাফিন ইশরাক, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সুমাইয়া আক্তার, ঠিক আছে 5টি।
হ্যাঁ সবাই বলতেছে পাঁচটি পাঁচটি টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর, ঠিক আছে। তানিয়া বলতেছে টু বি ভার্ব পাঁচটি, যাই হোক পাঁচটা পাঁচটা বলতেছে। তাহলে স্যার ডু ভার্ব কয়টি, ডু ভার্ব কয়টি একটু আমাকে বলে দাও, ডু ভার্ব কয়টি? পাঁচটি। এম ইজ আর ওয়াজ আর, ঠিক আছে, এম ইজ আর ওয়াজ আর, বিং বিং, যাই হোক। আচ্ছা ইনবক্সে আসেন। আচ্ছা তুমি ইনবক্সে কেন নিতেছ, তুমি এখন ক্লাসটা করো। ডু ভার্ব তিনটি, ডু ভার্ব তিনটি, পাঁচটি, ঠিক আছে। যাই হোক এখন একটু খেয়াল করো, যাই হোক আমি ভাগ ভাগ করে দেই, হ্যাঁ তাহলে বুঝাতে আমার সুবিধা হবে, সবগুলো বুঝাতে আমার সুবিধা হবে, একটু ভাগ ভাগ করে দেই। হ্যাঁ তো এবার আমি যে কথাটা তোমাদেরকে বলে দিচ্ছিলাম একটু ভাগ ভাগ করে দে, ভাগ ভাগ করে দিলে আমার একটু বুঝাইতে সুবিধা হবে। আমরা প্রথমে ছিলাম কি ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্ব কাকে বলে? আমরা একেবারে যেহেতু বেসিক নিয়ে আলোচনা করতেছি, রাইট ফর্ম ভার্ব করার জন্য যেহেতু বেসিকটা প্রয়োজন। স্যার ভলিউম কম, আরে স্যারের ভলিউম কম নাকি রে? আর এই মাইক্রোফোনটা ইউজ করব না, কিছুদিন আগে মাইক্রোফোন কিনছি, এখনই এটাতে সমস্যা দেখা দিচ্ছে, কেমনে হবে দেখো তো? এটা একদম মানে একদম বাজে সিচুয়েশন। যদি এরকম হয় তাহলে তো ক্লাস করানোর কোনো সুযোগ থাকে না। দেখো তো যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত, তাহলে স্যার যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত, অথবা যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্ক রয়েছে, হ্যাঁ যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কিত, এটাও লিখতে পারো সম্পর্কিত, অথবা যেই ভার্ব দেখলে টেন্স চেনা যায়, হ্যাঁ টেন্স চেনা যায়, তাকে তোমরা এগুলো ভালো মতো নোট করে কিন্তু গ্রুপে দিবা, ঠিক আছে? যেই ভার্ব যেন অন্যজনও ভালো মতো নোটটা করতে পারে, যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত অথবা যেই ভার্ব দেখলে টেন্স চেনা যায় তাকেই ফাইনিট ভার্ব বলে, ফাইনিট ভার্ব বলে। তাহলে স্যার ফাইনিট ভার্ব কাকে বলে? যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় অথবা যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত তাকে কি বলবো আমরা? ফাইনিট ভার্ব বলবো, ঠিক আছে? যেমন টেন্সের সাথে সম্পর্কযুক্ত, এখন আমি একটা সেন্টেন্স লিখি তোমাদেরকে, আই প্লে ক্রিকেট একটা, অথবা আমরা আরেকটা সেন্টেন্স লিখি আর দে নো দ্য ম্যান। হ্যাঁ আমি আরেকটা লিখছি, এখন একটু খেয়াল করো, অথবা আমি আরেকটা লিখি, শি ডিড দ্য টাস্ক। এখানে আমি তিনটা সেন্টেন্স লিখছি তোমাদের জন্য, এখানে আমি তিনটা সেন্টেন্স লিখছি। এখন তুমি একটু কষ্ট করে আমাকে বলতে হবে এই সেন্টেন্স কোনটা কোন টেন্স, একটু কষ্ট করে বলতে হবে। টেন্স তো তোমরা জানো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। সেই আলোকে তোমরা একটু বলো তো প্রথম সেন্টেন্সটি কোন টেন্স, পরেরটা কোন টেন্স, তারপরেরটা কোন টেন্স, এবং এখানের মধ্যে যে ভার্বগুলো সেগুলো একটু দাগাইবা, একটু কষ্ট করে আন্ডারলাইন করবা এই ভার্বগুলোকে। এই ভার্বগুলো দেখে আমরা বুঝবো কোনটা কোন টেন্স, তখন আমরা এই সেন্টেন্সটিকে কি বলবো, এই সেন্টেন্সটিকে কি বলবো, এটাকে কি বলবো। একটু কষ্ট করে এখানে বলো তো কোনটা, এখানে তিনটা থেকে কোনটা কোন টেন্স একটু আমাকে বলে দাও। হ্যাঁ সাউন্ড কম না স্যার, যাদের সমস্যা হচ্ছে তাদের মেবি ফোনে সমস্যা। আসসালামু আলাইকুম, আজকে আমার একটু নেট হয়ে গেল নাকি লেট হয়ে গেল? ফার্স্ট দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট, থার্ডটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ অনেক ধন্যবাদ। হ্যাঁ অবায়দুল হক, হ্যাঁ অনেক ভালো মতো সে রেসপন্স করছে, ঠিক আছে। তারপরে নাবিলা রশিদ বলতেছে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, ঠিক আছে স্যার। তারপরে এমডি মাসুদ রানা বলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন্ড ফাইনিট ভার্ব, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিটটা সব সুন্দর মতো বলতেছে। আশা বলতেছে আশা প্রেজেন্ট, নো প্রেজেন্ট, ডিড পাস্ট, ঠিক আছে। স্ট্রাক শাফিন বলতেছে হ্যাঁ সবারটাই ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবার একটু খেয়াল করো স্যার এই সেন্টেন্সটা আমরা কিভাবে বুঝবো এটা কোন টেন্সে আছে? দেখো তো আই প্লে, এখানে যদি লেখা থাকতো প্লেড
তার মানে আমরা দেখব যে এই ভার্বটা চিনে, যেই টেন্স অর্থাৎ যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত, যেই ভার্ব দেখলেই আমরা মনে করতে পারবো, টেন্স চিনতে পারবো, সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। তার মানে এই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। কিভাবে বুঝছি দেখো তো, এই যে টেন্স দেখে এই সেন্টেন্সটি আমরা ভার্বটি দেখে বলে দিতে পারি এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। যেমন সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি এরকম থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো তো এখানে ঠিক সেম একই কথা, সাবজেক্ট রয়েছে, এই তো সাবজেক্ট রয়েছে, তারপরে তো ভার্ব, তারপরে সাবজেক্ট প্লাস এই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা দেখে আমরা বুঝছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেই ভার্বকে এরকম করে আমরা দেখতে পারি, অথবা এইটা যদি তোমাদের মনে না থাকে, এই যেভাবে আমি বলছি যেই ভার্ব টেন্সের সাথে সম্পর্কযুক্ত, এটা যদি তোমাদের মনে না থাকে তাহলেও কোনো সমস্যা নাই। তুমি জাস্ট একটু খেয়াল করবে, যেই ভার্বের তিনটা রূপ আরো আছে, দরকার নাই, তিনটা রূপ আছে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে যেই ভার্বে যেমন টেক, এটার আরেকটা রূপ হচ্ছে টুক, এটার আরেকটা রূপ হচ্ছে টেকেন। তা দেখো কয়টা রূপ, তিনটা রূপ। যেমন আমি যদি বলি গিভ, গ্যাব, গিভেন, ঠিক একই সাথে গো, ওয়েন্ট, গন। দেখো তো এই ভার্বের কয়টা রূপ রয়েছে, একটা রূপ V1, একটা রূপ V2, একটা রূপ V3। এটার নাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে দেখো একটা ভার্বের কয়টা রূপ, এই যে টেক একটা রূপ, টুক একটা রূপ, টেকেন একটা রূপ, গিভ একটা রূপ, গেভ একটা রূপ, গিভেন একটা রূপ, গো একটা রূপ, ওয়েন্ট একটা রূপ, গন একটা রূপ। দেখো একটা ভার্বের কয়েকটা রূপ রয়েছে, যেই ভার্বের তিনটা রূপ, বিশেষ করে তিনটা রূপ থাকে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর কিছু বলার আছে? একেবারে সহজ সংজ্ঞা, সহজ কথা, শেষ। যদি তোমাদের এই সংজ্ঞাটা মনে না থাকে তাহলে তোমরা এইভাবে পড়বা, যেই ভার্বের তিনটা রূপ রয়েছে, তিনটা রূপ, তাহলে সে এখন তোমরা যে কোনো ভার্বকে তিনটা রূপ করতে পারলেই তো স্যার সেই ভার্বটা কি হয়ে যাবে, অবশ্যই ফাইনাইট ভার্ব হয়ে যাবে, অবশ্যই ফাইনাইট। দেখবা কিভাবে, যেই ভার্বের তিনটা রূপ পাবা সেটা হচ্ছে অবশ্যই কি ফাইনাইট ভার্ব। যেই ভার্বের তিনটা, যেমন গিভ, গ্যাব, গিভেন, তিনটা রূপ, তার মানে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর কিছু বলার আছে? এর চেয়ে সহজ কিছু আছে? দেখো তো বুঝছো কিনা। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। সাউন্ড আবার কমে গেছে। টুক টেকেন, ঠিক আছে, টুক টেকেন, ঠিক আছে। সাউন্ড আবার কমে গেছে। গুড বেটার বেস্ট, আচ্ছা গুড বেটার বেস্ট আবার কই থেকে আসলো? গুড বেটার বেস্ট তো হচ্ছে তোমার কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ, এখানে আসার তো কোনো দরকার নাই। ফারহানা শ্রাবণী আটকে গেছে স্যার আটকায় নাই তো, সব ঠিক আছে। ঠিক আছে তো ভাই, কেমন আছে সাউন্ড? আমি দেখতেছি আমার হাতে যে ফোনটা, এই ফোনে সাউন্ড ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ফার্স্ট দুইটা প্রেজেন্ট, ঠিক আছে। হ্যাঁ, অনেক ভালো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা এএস হৃদয় বলতে, এএস বয়, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা স্যার বুঝছি স্যার, ঠিক আছে। বুঝছো কিনা? জি স্যার, অনেক ভালোভাবে বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ বলছে আমি কই, ঠিক আছে, যাই তোমরা তো বুঝছো তাইলে। এখন আমি যে কথাটা তোমাদেরকে সাউন্ড কম বলতেছি, কি রে এইটা ইটেন স্যার, আপনার মাইক্রোফোন ডিস্টার্ব করে, একটু পর পর সাউন্ড কমে যায়। আচ্ছা মাইক্রোফোন কি চেঞ্জ করব? মাইক্রোফোন কি দিব নাকি? মাইক্রোফোনে এত সমস্যা হলে কেমনে হয়? যাদের এখানে সমস্যা তাদের নেট প্রবলেম, ঠিক আছে মন্দিরা। আচ্ছা যাক, এবার একটু খেয়াল করো তাহলে। স্যার এটা বুঝছো কিনা? আমি কি এটা স্কিপ করব? এটা স্কিপ করবো কিনা একটু কষ্ট করে বলে দাও। তাহলে স্যার এই যে ভার্বের এই যে V1 এটাকে আমরা বলবো প্রেজেন্ট, V2 পাস্ট, আর V3 মানে হচ্ছে ফার্স্ট মানে পারফেক্ট আর কি, ঠিক আছে, সরি ফার্স্ট পার্টিসিপল। ফাইনাইট ভার্ব শেষ তো কেন? জি স্যার স্কিপ করেন, ঠিক আছে স্কিপ স্যার, আচ্ছা ঠিক আছে মাত্র আসেন স্যার। তাহলে ফাইনাইট ভার্ব শেষ। এখন বলবা যে স্যার নন ফাইনাইটের দিকে চলে যান। নন ফাইনাইটের দিকে এখন যাবো না, কারণ নন ফাইনাইট হচ্ছে বিস্তারিত আলোচনা, সেটা আমরা এখন রাখি। আগে আমরা ফাইনাইটগুলো সবগুলো শেষ করে দেই। এবার আসি ফাইনাইটগুলোর মধ্যে প্রিন্সিপাল আলোচনা করার কিছুই নেই। প্রিন্সিপালগুলো যেমন এই যে এই ভার্বগুলো, যেমন প্লে, ইট, নো, হ্যাঁ এই জাতীয় ভার্বগুলো, হ্যাঁ এই জাতীয় ভার্বগুলো, যে ভার্বগুলো তিনটি রূপে রয়েছে, এই জাতীয় ভার্বগুলোই হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্বগুলো, ঠিক আছে। এই জাতীয় ভার্বগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে অনেকগুলো হিউজ, তার জন্য আমাদের এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা এখন আলোচনা তোমাদের সাথে করব কোনগুলো ভার্ব নিয়ে? অক্সিলারি ভার্বগুলো নিয়ে, অক্সিলারি ভার্বগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে অক্সিলারি ভার্বগুলো কত প্রকার তোমাদেরকে তো বলে দিছিলাম যে স্যার অক্সিলারি ভার্ব কত প্রকার। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার।
আমরা তো অক্সিলারি ভার্বগুলো তোমাদের সাথে আলোচনা করছি। অক্সিলারি ভার্ব কত প্রকার? 2 প্রকার। অক্সিলারি ভার্ব কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে কি মোডাল। হ্যাঁ মোডাল। আর প্রাইমারি গুলো কি কি আমি তোমাদেরকে বলে দিয়েছি। টু ভার্ব, টু বি ভার্ব, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। আর মোডালগুলো তো তোমাদেরকে আমি বলে দিয়েছি, একটা হচ্ছে কি পিওর মোডাল, পিওর, একটা হচ্ছে কি সেমি মোডাল। আচ্ছা, সেমি মোডাল। তো আমি এগুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করার কিছুই নাই। আমি এখন টু বি ভার্ব নিয়ে তোমাদের সাথে বুঝাবো। মানে টু বি ভার্ব, এই টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্বগুলো কোনগুলো চিনে রাখো শুধু, জাস্ট দরকার নাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে দরকার আছে, তোমাকে ভালো একটা রেজাল্ট করার জন্য, ইংলিশ শেখার জন্য দরকার আছে। পাশের জন্য হইলে অনেকে চিন্তা করছে পাস, পাস তো তুমি একটা মানে 10টা প্যারাগ্রাফ, 100টা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দিয়ে 100টা প্যারাগ্রাফ শিখলেও তো মোটামুটি তুমি পাস করতে পারো। তাহলে শেখার দরকার, শেখে একটা জিনিস, পাস করা আরেকটা জিনিস। ঠিক আছে, তোমাকে আগে শিখতে হবে ইংলিশ, তোমাকে জানতে হবে ভালো করে। বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে ইংলিশ নিয়ে। তোমার আমি যদি বলি, বাংলাদেশের অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে অনেক ইংলিশ শিক্ষকদের অনেক সমস্যা রয়ে যায় এই ইংলিশ নিয়ে। কারণ প্রপার বাংলাদেশ, এটা তো আমাদের কোনো মাদার টাং না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে আমরাও প্রপারভাবে তোমাদের দিতে পারি না। হ্যাঁ, কারণ এটা আমাদের যেহেতু মাতৃভাষা না, এই জন্য আমাদের অনেক সমস্যা থেকে যায় ইংলিশ নিয়ে। অনেক ক্ষেত্রে উচ্চারণগত সমস্যা থেকে যায়, অনেক ক্ষেত্রে আমরাও গ্রামাটিক্যাল অনেক টপিক ভুল করে ফেলি। তারপরে আমরা চেষ্টা করি যে না, যে করে হোক টপিকগুলো যেন এমনভাবে উপস্থাপন করি যেন স্টুডেন্টগুলো ভালো মতো বুঝতে পারে। তো যাই হোক, এখানে দেখো তো টু বি ভার্ব। তো টু বি ভার্বগুলো হচ্ছে তো কয়টা? একটু আগে তোমরা বলছো টু বি ভার্ব কয়টা, বি ভার্ব কয়টা? তোমরা একটু আগে আমাকে বলছো বি ভার্ব কয়টা? 5টা। কি বলছো স্যার? এম ইজ আর। ঠিক আছে, আমি লিখি এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এই 5টা। কিন্তু আমি যদি বলি যে না স্যার 5টা না, আরো বি ভার্ব আছে, তার মানে স্পেসিফিক ভাবে আমরা বি ভার্বের যদি আমরা প্রকারভেদ করতে যাই, তাহলে বি ভার্ব 5টা না, বি ভার্ব আরো অনেকগুলো রয়েছে। ঠিক একই সাথে আমরা কি কি লিখতে পারি? যেমন শ্যাল বি, শ্যাল বি, উইল বি, এগুলো এক একটা কিন্তু বি ভার্ব। শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, shall have been, will have been, shall have been, will have been, shall have been, will have been, has been, have been এবং had been। তাহলে এবার দেখো তো বি ভার্ব কয়টি? তোমরা যারা ইতিপূর্বে আমাকে 5টির কথা বলছো, তাদের কনসেপ্ট দেখছো এবার কি অবস্থা? বি ভার্ব কয়টি? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 9 10 11 12টি। তার মানে দেখো বি ভার্ব কয়টি? 12টি। বি ভার্ব কয়টি? 12টি। ঠিক আছে, বি ভার্ব কয়টি? 12টি। ঠিক আছে, দেখো তো, যে ভার্ব সেন্টেন্স তৈরিতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্বের সংজ্ঞাটা তো দেওয়ার দরকার নাই তোমাদেরকে। একটা ভার্ব, একটা এই অক্সিলারি ভার্ব কি করে? মেইন ভার্বকে সহযোগিতা করে একটা সেন্টেন্স তৈরিতে, অথবা সে নিজে নিজেও মেইন ভার্ব না বসলে একটা সেন্টেন্সে যদি সে একা বসে তাহলে সে মেইন ভার্বের কাজ করে। ঠিক আছে, তা আমি একটু খেয়াল করি, যে ভার্ব অন্যের সাহায্য ছাড়া কাজ করতে পারে না, অন্য কোনো ভার্বের সাহায্য প্রয়োজন হয় তাকে অক্সিলারি ভার্ব বলে। ঠিক আছে, তোমাদের সংজ্ঞাটা আফসানা আবেদিন। হ্যাভ হ্যাজ হ্যাড। ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাড। এবার দেখো তো, কষ্ট করে তোমরা লিখছো নি, এটা কি লিখছো কিনা জাস্ট দেখো তো বি ভার্ব কয়টি। এখন আমি তোমাদেরকে এই বিষয়গুলো বুঝাই দিব। স্যার এটা কিভাবে বি ভার্ব হলো? স্যার শ্যাল হ্যাভ বিন এটা কিভাবে বি ভার্ব হলো? বি ভার্ব আগে আমার তোমাকে জানতে হবে। এবার আমি যদি বলি ইজ, ইজ, ইজ এর 3 নাম্বার ফর্ম কি? বি3 কি? ইজ এর 3 নাম্বার ফর্ম বি3 কি? একটু আমাকে লিখে দাও তো, ইজ এর 3 নাম্বার ফর্ম কি? ইজ এর 3 নাম্বার ফর্ম কি? একটু আমাকে কষ্ট করে লিখে দাও, ইজ এর 3 নাম্বার ফর্ম কি? ইজ এর ভি3 কি? একটু আমাকে লিখে দাও। হ্যাজ বিন, এর তো আমি লিখছি হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন। ইজ এর 3 নাম্বার ফর্ম কি? একটু আমাকে লিখে দাও। গুড, অবায়দুল হক বলছেন বিন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ইজ এর 3 নাম্বার ফর্ম হচ্ছে বিন। যারা জানো না তারা একটু কষ্ট করে জেনে নাও। এগুলো তোমাদের লেখা শেষ হয়ে গেছে আশা করি। আমি একটু এগুলো স্কিপ করে যাই। আমি এখন তারপর টু ডু ভার্ব করাবো, তারপর টু হ্যাভ ভার্ব। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দেই। হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দেই ইজ এর 3 নাম্বার ফর্ম
কিভাবে হয়, যেমন খেয়াল করো তো, এই যে বি ভার্ব, এই ভি ভার্ব হচ্ছে বি ভার্ব, এই ভি ভার্ব হচ্ছে ভার্বের মেইন, মানে ভার্বের বেস ফর্ম, বেস। এই বি ভার্ব থেকে এই যত ভার্বগুলো তৈরি হয়েছে, এই বি ভার্ব থেকে এই জাতীয় ভার্বগুলো কি হয়েছে, তৈরি হয়েছে। তাহলে বি ভার্ব থেকে কয়টা ভার্ব তৈরি হয়েছে, 5টা। বিশেষ করে বি ভার্ব থেকে কয়টা ভার্ব তৈরি হয়েছে, 5টা। সেগুলো হচ্ছে am, is, are, was, were। একটু খেয়াল করো, এই যে বি ভার্ব, ভি ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে ভার্বের ভি1। তাহলে স্যার এই ভি1 এর এটা হচ্ছে, তো স্যার বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে স্যার এর প্রেজেন্ট ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে 3টা, am, is, are। am, is, are হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, বি ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই বি ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর এই এস ভার্বের এস বাই এস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি, এই am, is, are। তাহলে স্যার এর ফার্স্ট ফর্ম কি, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে was, were। was, were। was, were হচ্ছে এটার ফার্স্ট ফর্ম। তাহলে এটা 3 নাম্বার ফর্ম কি, 3 নাম্বার দেখো বি, এই বির সাথে একটা বিন, এই যে বিন, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। যারা জানতা না এতদিন, এখন জেনে নাও। এই বি ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের মূল ফর্ম। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে am, is, are। ঠিক আছে, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে was, were। আর এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন। এটার ফার্স্ট পার্টিসিপল কি, বিন। এটার ফার্স্ট পার্টিসিপলটা অবশ্যই কি, বিন। ঠিক আছে, সবাই আগে কমেন্ট করে, ঠিক আছে বিন, ঠিক আছে বিন। এটা ডু ভার্বের বি3 ডান। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, ডু 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান। আচ্ছা, তোমরা তো অনেক অ্যাডভান্স। ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। মন্দিরা সেনের নোট ডান বলছে। ঠিক আছে, আমিও সেম অবস্থা। ঠিক আছে, সেম। আচ্ছা ঠিক আছে, তোমাদের কমেন্টটা দেখলাম। যাই হোক, এবার আমি একটু শেষ করে দিলাম, এটা শেষ। এবার হচ্ছে টু ডু ভার্ব কয়টি, টু ডু ভার্ব, টু ডু ভার্ব হচ্ছে কয়টি, টু ডু ভার্ব, টু ডু ভার্ব কয়টি, 3টি। ডু, ডিড, ডাজ, ডু, ডিড, ডাজ, এগুলো হচ্ছে টু ডু ভার্ব। আর হচ্ছে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব কয়টি, টু হ্যাভ ভার্ব হচ্ছে 3টি। টু হ্যাভ ভার্ব কয়টি, টু হ্যাভ ভার্ব হচ্ছে কয়টি, 3টি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার আমাকে একটু কষ্ট করে বলে দিবা তোমরা, কষ্ট করে তোমরা একটু বলে দিবা। আমি এই যেহেতু এই সাইডটা শেষ, আমি ওই সাইড নিয়ে আলোচনা করব। এই পাঁচটা যেহেতু শেষ হয়ে গেছে, একটু কষ্ট করে আমাকে বলো তো, এই হ্যাভ এর ভি থ্রি কি, হ্যাভ যদি হয় ভার্বের ভি1, এই হ্যাভ এর ভি থ্রি কি, হ্যাভ এর ভি থ্রি কি, হ্যাভ যদি হয় ভার্বের ভি1, হ্যাভ এর ভি থ্রি কি, 3টা। ঠিক আছে স্যার, হয়েছে তোমাদের। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ভালো স্টুডেন্ট তোমরা। স্যার আমি অ্যাডভান্স না। হ্যাঁ, তানজিদা রহমান, হ্যাঁ অনেক ভালো স্টুডেন্ট। ভি এর ভি2 হচ্ছে ওয়াজ, ওয়্যার। হ্যাঁ, ভি এর ভি2 হচ্ছে ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, ধন্যবাদ ফারহানা শ্রাবণী। তানিয়া ইসলাম, ইউএস, আমারও তো। ঠিক আছে স্যার, 3টা। ঠিক আছে, হ্যাভ বিন। আচ্ছা, বিং কি, শিলা সরকার, বিং কি, হ্যাভ, হ্যাভ, হ্যাড বিন, অনেকে বলে হ্যাভ বিন। কিরে বলে শান্তা আক্তার, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আমি কি বলি, আরে এরা কি শুনে, কি বুঝে? আমার মনে হয় এরা কিছুই বুঝে না। বলতেছি হ্যাভ এর ভি থ্রি কি, হ্যাভ এর ভি থ্রি, হ্যাভ যদি হয় ভি1, এটার ভি2 এবং ভি3 কি হবে, এটার ভি2 আর ভি3 কি হবে, একটু কষ্ট করে আমাকে বলো। হ্যাভ যদি হয় আর ভি1, আর এটার ভি2 এবং ভি3 কি হবে, একটু আমাকে বলে দাও। রিতা ইসলাম, রোকসানা আক্তার, আলো ইসলাম, হ্যাঁ মেহরুবা, মোহনা, সুলতানা আক্তার, তারপরে এইচ বয়, বর্ষা বিকালের রংধনু, মেহের আফরুজ তমা, সুমাইয়া আক্তার, অবায়দুল হক। ঠিক আছে, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নিশাবুল ইসলাম, তাসমিনা সুলতানা, জয়নব তানিশা। আমি যাদের যাদের নাম বলছি ইনশাল্লাহ এদের সবগুলো সঠিক হয়েছে। এরা সুন্দর মতো উত্তর দিতে পারছে, কারণ হ্যাভ এর ভি2 হচ্ছে হ্যাড, ভি2 হচ্ছে হ্যাড, আর এটার ভি3 হচ্ছে হ্যাড, ভি3 হচ্ছে কি, হ্যাড। তার মানে দেখো, হ্যাভ এর ভি2 ও হ্যাড, ভি3 ও হ্যাড, হ্যাভ এর ভি2 ও হ্যাড, ভি3 ও হ্যাড। এখন অনেকে বলবো স্যার ভি2 আর ভি3 কি, ভি2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর ভি3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, মোটামুটি এটা কিন্তু শেষ হয়ে গেছে, এটাও শেষ। এবার দেখি, আমি হ্যাভ হ্যাভ বুঝাইছি, এবার আসি পিওর মডেলগুলো। পিওর মডেলগুলো এবার একটু আলোচনা করি। পিওর মডেলগুলো হচ্ছে, আমি একটু মুছে দেই, পিওর মডেল এবং সেমি মডেল নিয়ে আলোচনা করব। পিওর মডেলগুলো একটু দেখাই যায় তোমাদেরকে। পিওর মডেলগুলো হচ্ছে একেবারে সহজ, একেবারে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড,
shall, should, will, would, may, might, must, এই কয়টা কি? এই কয়টার নাম হচ্ছে পিওর মোডাল। তার মানে মোডাল অক্সিলারি ভার্বগুলোর মধ্যে পিওর মোডাল কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে কয়টা জানছো? দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে কয়টা? অবশ্যই কয়টা? এই কয়েকটা। ঠিক আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অবশ্যই কি? এগুলো হচ্ছে অবশ্যই পিওর মোডাল। ঠিক আছে, পিওর মোডাল। দেখো তো, ঠিক আছে, সুরাইয়া খানম দিবা। দেখো তো স্যার, আসসালামু আলাইকুম। জি মুনতাকা মেহজাবিন, এত লেট কেন ক্লাসে? হ্যাঁ, হ্যাড বিন, হ্যাজ বিন, ঠিক আছে। হ্যাঁ, ইয়ে মেহের আফরোজ, তুমি হ্যাভ, হ্যাজ, হ্যাজ কেন বললা? ও স্যার সাউন্ড বাড়ান। আহারে হুমায়রা মরিয়ম রে। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট। স্যার তো ডু ভার্বে ডু, ডিড, ডাজ লিখছেন, তবে ডান হবে না কেন? আচ্ছা আচ্ছা, সে আমাকে বলছে যে স্যার ডু, ডিড, ডাজ, ডু, ডিড, ডাজ হবে, এখানে ডান হবে না কেন? হ্যাঁ, এটা এই প্রশ্নটা করছো, এই প্রশ্নটা করছো। আমরা কিন্তু জাস্ট ভার্বগুলো জানতেছি, ভার্বের ভি3 জানতেছি না, ভার্বগুলো শিখতেছি, ভার্বের ভি3 গুলো শিখতেছি না। এইখানে দেখো তো, এই দেখো ডু হচ্ছে একটা ভার্বের নাম, একটা হচ্ছে অক্সিলারি ভার্বের নাম, আর ডিড হচ্ছে একটা অক্সিলারি ভার্বের নাম, ডাজ হচ্ছে একটা অক্সিলারি ভার্বের নাম। এখন বলবো যে স্যার কেন কেন এই যে ডু, ডিড, ডাজ এগুলো অক্সিলারি ভার্বের নাম? হ্যাঁ, এগুলো একটা ভার্বকে সাহায্য করে। এখন স্যার তোমার কনসেপ্টটা আমি তোমাকে একটু বুঝিয়ে দেই। কেন ডান লিখি না কেন? সে বলছে স্যার এখানে ডানও তো লেখা যায়। হ্যাঁ অবশ্যই, তার প্রশ্নটা কিন্তু যৌক্তিক, ডান লেখা যায়, কিন্তু এগুলো সাহায্য করবে? ডান তো সাহায্য করতে পারবে না, ডান তো ফার্স্ট পার্টিসিপল, ডান কাউকে সাহায্য করতে পারবে না, কিন্তু এই তিনটা সাহায্য করতে পারে। এখন স্যার এই তিনটা কেমনে সাহায্য করে? আপনি বললেন আমরা বিশ্বাস করব, কেমনে হয়? এই তিনটা সাহায্য কেমনে করে? আমি তোমাকে একটা প্রশ্ন করি, আমি যদি বলি জাস্ট তোমরা যদি একটু ট্যাগ কোশ্চেনের বেলায় দেখায়, ট্যাগ কোশ্চেন ছোটবেলায় ট্যাগ কোশ্চেন করছো, কিন্তু আমি যদি বলি যে শি likes, she likes me, হ্যাঁ she likes me very much। এখন যদি বলে এখানে অথবা এই সেন্টেন্সটিকে তুমি কি করো? ট্যাগ কোশ্চেন, এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করো, ইন্টারগেটিভ, এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করো, এই সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ নাও, অথবা তুমি এখানে প্রশ্নবোধক চিহ্ন করো, অথবা এটাকে প্রশ্ন সূচকে নাও। তখন তোমরা কি করবা? এই যে ভার্বটিকে এখানে আগে খেয়াল করবা কোনো অক্সিলারি ভার্ব সামনে আছে কিনা, আর এই বাক্যটি যদি নেগেটিভ হয়, পজিটিভ হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, এই বাক্যটিকে নেগেটিভ করতে হবে। ইন্টারগেটিভ করার সিস্টেমটা হচ্ছে এরকম, প্রশ্নবোধক করার সিস্টেমটা এরকম। ঠিক এই বাক্যের মধ্যে দেখো তো কোনো অক্সিলারি ভার্ব নাই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই টাইপের কোনো কিছুই নাই। তখন আমরা কি করব? ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে, ভার্বের শেষে যদি এস থাকে অথবা ইএস থাকে, তখন আমরা এটাকে নিয়ে নেই ডাজ। ভার্বের শেষে যদি আমাদের ভি অর্থাৎ ভার্ব যদি ভি2 হয়, তাহলে সেটাকে আমরা ধরে নেই ডিড। ভার্বের শেষে যদি কিছুই না থাকে, ভার্ব যদি বেস ফর্ম হয়, ভার্বে যদি বেস ফর্ম হয়, তাহলে আমরা সেখানে ধরে নেই ডু। তাহলে দেখো তো কয়টা? তিনটা জিনিস। একটা হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস থাকলে আমরা ডাজ ধরে নেই, ভার্বের ভি2 অর্থাৎ ফার্স্ট ফর্ম থাকলে আমরা ডিড ধরে নেই, ভার্বের শেষে কিচ্ছু নাই, বেস ফর্ম থাকলে আমরা ডু ধরে নেই। আমরা কোথাও ডান ধরি না। ঠিক আছে, আমরা কোথাও ডান ধরি না। তাহলে স্যার একটু খেয়াল করো, তাহলে এখানে ভার্বের শেষে এস পেয়েছি, এই জন্য আমরা কি লিখবো? ডাজ। দেখো তো আমাদের সাহায্য করছে, অক্সিলারি ভার্বটা সাহায্য করছে, তার মানে ডাজ, এবার শি, এবার লাইক মি ভেরি মাচ। এবার দেখো তো এটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ সরি, আমরা ডাজ নট লিখতে হবে, ডাজ নট শি, কারণ আমরা বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে সেই বাক্যটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে আমরা লিখতে হবে ডাজ নট শি লাইক এ ভেরি মাচ। তাহলে স্যার এই ডাজ নট পাইছি কিভাবে? একমাত্র ভার্বের শেষে এস বাই এস থাকার কারণে আমরা ডাজ পাইছি। ভার্বের শেষে এস বাই এস থাকলে হয় ডাজ, ভার্বের ভি2 হলে হয় ডিড, ভার্বের বেস ফর্ম হলে হয় ডু, এইভাবে হয়। এই জন্য ডাজ ডান হয় না, ডান কোনো কাজে বসে না। ঠিক আছে, এবার বুঝছো কিনা তোমার? ডাজন্ট শি লাইক মি ভেরি মাচ। ঠিক আছে, আমার কমেন্ট আগে দেখি, স্যারের কথা পরে শুনি। এটা কেন হচ্ছে? আজকে প্রেজেন্ট কম কেন? আজকে প্রেজেন্ট তো কম কেন? ঠিক আছে স্যার, ডাজন্ট শি লাইক মি ভেরি মাচ, ডাজ শি, ডাজন্ট হবে। ঠিক আছে, ডাজ শি ভেরি,
আচ্ছা আচ্ছা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কি না? একটু আমাকে একটু কষ্ট স্যার, পিওর মডেল এবং সেমি মডেল ডেফিনেশনটা কি? আচ্ছা একটু আমাকে কষ্ট করে একটু বলে দাও তো। দেখো স্যার, আপনার ছোট হাতের একটু ক্লিয়ার করে লিখেন, কনফিউজ হয়ে যায়। স্যার আপনার ছোট হাতের এস। ও আচ্ছা আচ্ছা, তোমরা এস এস লিখলে একটু কনফিউজ হয়ে যাও। হ্যাঁ, এই এস এস অনেক ক্ষেত্রে আর এর মতো মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা বুঝছো কি না? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি স্যার সব ক্লিয়ার। আচ্ছা যাই হোক, সব ক্লিয়ার হলে তো ক্লিয়ারে কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, সাউন্ড বাড়ান। হায় হায় হায়, সাউন্ডের সমস্যা কেন এত বেশি? সাউন্ড সমস্যা বাংলাদেশে। আচ্ছা দেখো তো এবার ঠিক আছে কি না? এবার ঠিক আছে কি না? আচ্ছা ঠিক আছে স্যার, শুনতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, শুনতে পারছি। যাই হোক, এবার আমি এটা শেষ করে দিলাম। এখন খেয়াল করো তো, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব, এই ভার্বগুলো দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সবগুলো হচ্ছে কি ভার্ব? এগুলো সবগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এরপরে আমরা পাচ্ছি সেমি মোডাল কোনগুলো। সেমি মোডাল কোনগুলো সেগুলো একটু তোমাদেরকে দেখাই দেই। সেমি মোডাল, সেমি মোডাল, সেমি মডেলগুলো তোমরা কিছু কিছু ব্যতিক্রম আছে, আর সবগুলো তোমাকে অতিক্রম করতে হবে। ব্যতিক্রম হচ্ছে নিড, নিড, দেয়ার, ইউজ টু, এগুলো হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম অট টু, অট টু, হ্যাঁ ঠিক আছে, অট টু। এবার দেখো শুধুমাত্র ডেয়ার, ডেয়ার, এ নিড ডেয়ার, এই দুটো একটু তোমাকে মুখস্থ করতে হবে। আর বাকি যতগুলোর সাথে টু থাকবে, যেই বাকি যেটার সাথে টু থাকবে অবশ্যই তুমি সেটাকে মনে করবা, সেটার নাম হচ্ছে কি? অবশ্যই সেমি মডাল। ঠিক আছে, যেমন ইউজ টু, অট টু, এম টু, ইজ টু। এ দেখো, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, ওয়ার টু। এবার এবার হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই যত প্রকার টু আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এরপরে কিছু আছে অতিক্রম, এগুলো এইভাবে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, আরও আছে তোমাকে বি গোয়িং টু, বি গোয়িং টু, বি গোয়িং টু, বি, বি গোয়িং টু, বি লাইকলি টু, বি লাইকলি টু। আরেকটা হচ্ছে তোমার বি সাপোজ টু, বি সাপোজ টু, বি সাপোজ টু। আর যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম সেগুলো হচ্ছে উড রেদার, উড রেদার, উড রেদার। আরটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাঁ, এগুলো তোমাকে মুখস্থ, এগুলো তোমাকে দেখতে হবে, তাহলে তোমাকে, তোমার জন্য সহজ হয়ে গেল। স্যার ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি গোয়িং টু, বি লাইকলি টু, বি সাপোজ টু, উড রেদার, হ্যাড বেটার। এগুলো হচ্ছে তোমার কি? অবশ্যই সেমি মোডাল। এইগুলো যদি কখনো কোনো সেন্টেন্সে বসে, তারপরে সবসময় একটা দেখো, আমরা অনেকগুলোর জন্য, তোমরা পারো না কেন? কারণ এগুলো জানো না। আমরা এই অনেকগুলোর জন্য একটা মাত্র এই সবগুলো একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এই শব্দগুলোর পরে, এই শব্দগুলোর পরে সবসময়, অথবা এই শব্দগুলোর পরে মোডাল হোক আর সেমি মোডাল হোক, এইগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সবসময় ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। এই মোডাল ভার্ব এবং সেমি মোডালের পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে। কারণ তোমার পরীক্ষাতে তোমার এই ব্যাকেটের ভিতরে এই সেমি মোডাল একটা, যেমন তোমার এরকম ওয়াজ টু লেখা থাকবে, ওয়াজ টু, ওয়াজ টু। তারপরে তোমাকে অবশ্যই কি কি বসাইতে হবে? তোমাকে কি ফলোইং করবা তুমি, মানে ফলোইং বসাবা, না জাস্ট ফলো বসাতে হবে? ফলো, ঠিক আছে, জাস্ট একটা ফলো বসাতে হবে। তাহলে দেখো, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, এই জাতীয় যত সেমি মোডালগুলো রয়েছে সেগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। এগুলো যদি কখনো কোনো সেন্টেন্সে বসে, তারপরে সবসময় একটা দেখো, আমরা অনেকগুলো আমরা এই অনেকগুলো করতে পারি। এই শব্দগুলোর পরে, এই শব্দগুলোর পরে সবসময়, অথবা এই শব্দগুলোর পরে মোডাল হোক আর সেমি মোডাল হোক, এইগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সবসময় ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। এই মোডাল ভার্ব এবং সেমি মোডাল। আচ্ছা ঠিক আছে স্যার, সব দিক ছিল এতদিন, আমার অনেক এমবি কাটছে, আজকে কম কাটতেছে। ঠিক আছে, আপনার ক্লিয়ার থেকে কম। স্যার হ্যাড বেটার, এটা কি? হ্যাঁ, হ্যাড বেটার, হ্যাড বেটার, উড রেদার, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে সেমি মোডাল। এগুলো এক একটা কি? এগুলো এক একটা হচ্ছে সেমি মোডাল। হ্যাড বেটার, উড রেদার, এগুলো হচ্ছে এক একটা সেমি মোডাল। ঠিক আছে, ঠিক আছে, এগুলো এক একটা সেমি মোডাল। যাই হোক,
ঠিক আছে স্যার। উফ, সাউন্ডের কথা শুনতে শুনতে আমি শেষ। আচ্ছা যাই হোক, বর্ষা বিকাল স্যার, সাউন্ড তো সবসময় ঠিক থাকে। আমি বুঝতেছি না, আমি পরে ক্লাসটা দেখি, তারপর দেখি সাউন্ড বুঝতে পারছি স্যার। ভাইয়া আপনার ফোনের সাউন্ডটা একটু কমান। কি বলো? কেউ বলতেছে সাউন্ড বাড়ান, কেউ বলছে সাউন্ড কমান। আমি কোন দিকে যাবো? ফির মডেলের সংজ্ঞা কি? আউটসাইডে নয়েজ আসে স্যার। চশমা কেনার টাকা দিবে কি? আচ্ছা সোলাইমান, তুমি ইয়ে করবা, ক্লাসের দিকে মনোযোগ দাও, এদের কমেন্টে রিপ্লাই দেওয়া তোমার দরকার নাই। ঠিক আছে? স্যার আটকে গেছে, স্যার নাকি আটকে গেছে, স্যার বেলা আটকে গেছে, স্যার তো ঠিকই আছে। আচ্ছা এটা কি তোমাদের শেষ হয়ে গেছে? এটা শেষ করাই দেয়। হ্যাঁ, এখন একটু করে একটু খেয়াল করে দাও, একটু খেয়াল করো। এখন আমি তোমাদেরকে একটু একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করো। এখানে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করতেছি, দেখি তোমাদের কি কি পারো। আমি একটু পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, এখানে উত্তরটা কি হবে? হি ইউজ টু, সরি আমি একটু ইয়ে করে দে। হ্যাঁ হ্যাঁ, হি ইজ ইউজ টু ড্যাশ স্মোকিং। হি ইজ ইউজ টু ড্যাশ স্মোকিং। একটু খেয়াল করো, একটু খেয়াল করো। জাস্ট আমি একটু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, হি ইজ ইউজ টু স্মোকিং। এখানে খালিস্তানে কি হবে? সেমি মডাল ইউজ টু। যাদের বারবার সাউন্ড সমস্যা হচ্ছে তারা সাউন্ড বক্সে যদি থাকে কানেক্ট করে নাও সাউন্ড বক্সে। ঠিক আছে, টেক। যাই হোক, টেকিং। হ্যাঁ, ওবায়দুল হক টেকিং। জেবু সাহেব বলছে টেক। এমনি মাসুদ রানা বলছে যে টেক। দেখি, টেক টেক টেক। একটু খেয়াল করো, তোমরা যারা উত্তর দিচ্ছ ভালো মতো প্রশ্নটা দেখো। হি ইজ ইউজ টু ড্যাশ স্মোকিং, এখানে উত্তরটা কি হবে? আলো বলতেছে টেক, নুসরাত বলতেছে টেক, মেহরুবা বলতেছে টেক, তামিনা বলতেছে টেক, সাদিয়া বলতেছে টেক, জান্নাতুল শিফা বলতেছে টেক, আফসানা বলতেছে টেক, জান্নাতুল ফেরদাউস বলতেছে টেক, উম্মে হাবিবা প্রীতি আবার বলতেছে টেকিং। উম্মে হাবিবা প্রীতি টেকিং বানানোর মধ্যে টি এ কে ই হবে না, আর কারণ আইএনজি করতে গেলে ই উঠে যাবে সবসময়। প্রত্যেকটা শব্দের আগে যদি আইএনজি করতে যাও যেমন ই উঠে যাবে। ঠিক একই সাথে তুমি যদি করতে যাও লাভ, লাভ অর্থ কি? লাভ অর্থ ভালোবাসা। এই ভালোবাসার যদি তুমি এখানে আইএনজি এভাবে করো হবে না, কারণ এই ই উঠে যাবে। শব্দের শেষে কি ই সবসময় উঠে যাবে, লাভিং। ঠিক আছে, সরি ভাইয়া, টেকিং হবে মেবি। টেক রাইট, টেক। অনেকে টেক বলতেছে, টেক 100% তৌফিক আহমেদ বাবু বলতেছে টেক। এত কনফিডেন্স তৌফিক আহমেদ বাবুর। ঠিক আছে, হুমায়রা ইসলাম মরিয়ম বলতেছে টেকিং। আচ্ছা ঠিক আছে, টেকিং বলতেছে স্যার। টেকিং কারণ ইউজ টু আছে। ঠিক আছে স্যার, নো স্যার, টেকিং হবে। সরি স্যার, আমার কমেন্ট দেখলেন না। হ্যাঁ, মন্দির আসেন, বলো লাভিং। ঠিক আছে, গুড। টেকিং, টেক অর টেকিং। একজন বলছে টেক অর টেকিং। এবার একটু বুঝো স্যার কেমনে হলো না। আমাদের আগের প্রশ্নটা আগের বারে কি ছিল? আমাদের আগের এই সেমি মডেলের মধ্যে শুধু ছিল ইউজ টু, তার আগে কিছুই থাকবে না, শুধু থাকবে কি ইউজ টু, সাবজেক্ট প্লাস ইউজ টু এরকম। তাহলে হবে অবশ্যই ভার্বের বেস ফর্ম। এরকম হলো সূত্রটা, সাবজেক্ট প্লাস ইউজ টু তারপরে ভার্বের বেস ফর্ম। যদি কখনো বি প্লাস ইউজ টু হয় তাহলে এই বি মানে হচ্ছে অ্যামিজার। এই যে বি মানে হচ্ছে, বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার। তার মানে এখানে ওয়াজ হতে পারে, এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, অনেক কিছু হতে পারে। তার মানে বি ইউজ টু যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের শেষে আইএনজি হবে। ভার্বের শেষে কি হবে?
আইএনজি হবে। যদি কখনো ভি ইউজ টু হয় তাহলে ভার্বের শেষে আইএনজি। আর এখানে দেখো সাবজেক্ট প্লাস ভি ইউজ টু, তার মানে ইজ আছে, ইজ ইউজ টু, এম ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, যাই হোক না কেন এই টাইপের যদি কিছু থাকে তাহলে অবশ্যই ভার্বের শেষে আইএনজি হবে। তাহলে আমাদের টেকিংটাই সঠিক, টেকটা হবে না। আর যদি শুধুমাত্র ইজ না হয়ে শুধু হি ইউজ টু হতো তাহলে শুধু টেক হতো। ঠিক আছে, এবার বুঝছো কি না একটু বলে দাও। বাট ইউজ টু তো তাই টেকিং হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। ওহ নো, তৌফিক আহমেদ বলছে ওহ নো। আচ্ছা ঠিক আছে তো স্যার, ইউজ টু আছে। আচ্ছা এবার বুঝছো কি না? এবার কি আমি টপিক চেঞ্জ করব? টপিক কি চেঞ্জ করবো কিনা একটু আমাকে বলে দাও যে স্যার টপিকটা চেঞ্জ করে দেন। ঠিক আছে, টেক 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 রাইট, মন্দিরা সেন টেক রাইট, ঠিক আছে টেকিং। আচ্ছা ঠিক আছে টেকিং শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে দেই। হ্যাঁ বুঝছি, যাই হোক শেষ। এবার আমি তোমাদেরকে ভার্বটাকে একটু যদি একটু হালকা করে একটু তোমাদেরকে বুঝাই দেই কিছু কিছু ভার্ব। যেমন একটু আগে আমি যে ভার্বগুলো লেখা আছে টু বি ভার্ব, আমরা টু বি ভার্বের সাথে যদি প্লাস টু যুক্ত করি তাহলে ওই ভার্বটার নাম হয়ে যাবে মোডাল ভার্ব। ওই ভার্বটার নাম হয়ে যাবে মোডাল ভার্ব। আমি আবার তোমাদেরকে একটু বলে দেই এক নাম্বার দিয়ে যে টু বি ভার্বের সাথে যদি কখনো আমরা টু যুক্ত করি তার নাম হয়ে যায় মোডাল ভার্ব। এটা তোমরা জানতা না, আজকে জেনে নাও, একটু খেয়াল করো। তাইলে কি স্যার, যেমন এই যে এম টু, আমি অল্প একটু বুঝাই দিই। এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। হ্যাঁ এই যে দেখো টু 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 টু, এগুলো হচ্ছে এক একটা কি বি ভার্ব। এই যেগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বগুলোর সাথে যদি আমাদের টু যুক্ত হয় তাহলে তার নাম হয়ে যায় অবশ্যই মোডাল ভার্ব। তাহলে একটা মাথায় রাখো, এগুলো আমাদের খুব দরকার, রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে খুব দরকার হবে এগুলোর জন্য। ঠিক আছে, আমি যেহেতু বেসিকটা পড়াচ্ছি তোমাদেরকে আজকে। দেখো তারপরে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। এই টু হ্যাভ ভার্বের সাথে যদি আমি কখনো টু যুক্ত করি তার নামও কিন্তু মোডাল হয়ে যাবে। আমি এগুলোর একটু ভালো মতো একটু এবার দাগ দিয়ে দিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। টু হ্যাভ ভার্বের সাথে যদি আমি কখনো টু যুক্ত করে দেই, টু হ্যাভ ভার্বের সাথে যদি টু যুক্ত করি তাহলে তার নাম হয়ে যাবে মোডাল ভার্ব। যেমন হ্যাভ টু, আমি অল্প দেই, বেশি দিব না। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। ঠিক আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে মোডাল ভার্ব। হ্যাভ টু, স্যার অত উপরে লিখেন না, দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে স্যার, এত উপরে লিখেন না, দেখতে পারি না, আমাদের দেখতে সমস্যা হয়। দেখো এবার একটু খেয়াল করো, 3 নাম্বারে আমি লিখে দেই। যেমন মোডালের পরে কোনো মোডালের সাথে যদি কোনো মোডাল প্লাস যদি বি যুক্ত হয় তাহলে সেটা ইজ ইকুয়াল টু বি ভার্ব হয়ে যায়, বি ভার্ব হয়। ঠিক আছে, আমি একটু কষ্ট করে এগুলো তোমাদেরকে লিখে দেই। মোডালের পরে যদি কখনো বি যুক্ত হয়, মোডালের সাথে যদি কখনো বি, যেমন ক্যান বি, একই সাথে শ্যাল বি, উইল বি, শুড বি, ঠিক একই সাথে এগুলো এক একটা কি এই যে বি থাকার কারণে এই সমস্ত ভার্বগুলো হয়ে যাবে কি ভার্ব, বি ভার্ব। এই যে বি থাকার খাতিলে এগুলো এক একটা হয়ে যাবে ভি ভার্ব। এখন তোমরা যারা বলছো স্যার ভি ভার্ব কয়টি, ভি ভার্ব হচ্ছে 5টি। আসলে কি 5টি? এখন তোমার পরীক্ষাতে আসবে শ্যাল বি কি অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, নাকি তোমার কি এটা একটা ভি ভার্ব। মানে অক্সিলারি ভার্ব তো ঠিক আছে, অক্সিলারি ভার্বের তালিকার মধ্যে এটা হচ্ছে কি টু বি ভার্ব। এখন তোমরা বলবো স্যার এটা মোডাল, কারণ শুড আছে তো, কিন্তু এখানে যে বি আছে এদিকে তুমি তাকাইলা না, হবে না। ঠিক আছে, জেরান কেন বলা হয়? আচ্ছা বুঝছো কি না, এটা বুঝছো তো? হ্যাঁ আমি মুছে ফেলি। হ্যাঁ দেখো টু এবার মোডাল ভার্বের সাথে হ্যাভ যুক্ত করলে সেটার নাম হয়ে যায়
আচ্ছা যাই হোক, এবার আসি মোডাল ভার্বগুলোর সাথে। মোডালের সাথে মোডাল প্লাস যদি আমাদের হ্যাভ যুক্ত হয় ইজ ইকুয়াল টু সেটা কি হয়? টু হ্যাভ ভার্ব হয়। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব হয়। তাহলে মোডালের সাথে যদি আমরা হ্যাভ যুক্ত করি তাহলে সেটা হয়ে যায় টু হ্যাভ ভার্ব। তাহলে এটার নাম্বার হচ্ছে কত? নাম্বার হচ্ছে 4। হ্যাঁ, টু হ্যাভ ভার্ব হয়। যেমন সেটা হচ্ছে, যেমন আমি একটু করাইছিলাম না তোমাদের, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, হ্যাঁ এই জাতীয় হ্যাভ। আমি আর বেশি একটা লেখাইলাম না। হ্যাঁ, এই যে হ্যাভ, এগুলো থাকলে আমাদের কি হবে? অবশ্যই এটা হবে মোডাল। এটা হবে কি? অবশ্যই টু হ্যাভ ভার্ব হবে। ঠিক আছে, অবশ্যই টু হ্যাভ ভার্ব হবে। আজকে অনেক পড়া, ঠিক আছে, সবগুলো পড়া শেষ করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। তোমরা কি আসছো কিনা, থাকতে পারবা কিনা? তোমরা কি থাকতে পারবা কিনা ক্লাসে? আচ্ছা যাই হোক, এবার যে আরেকটা থাকে 5 নম্বরে, সেটা হচ্ছে তোমার টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের সাথে যদি আমরা কখনো বিন যুক্ত করি, টু হ্যাভ ভার্বের সাথে যদি আমরা বিন যুক্ত করি, তার নাম হয়ে যাবে আবার বি ভার্ব। আবার বি ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা যদি মনে করি হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই জাতীয় যত ভার্ব আছে সেগুলো হচ্ছে তোমাদের এই যে বিন 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 থাকার কারণে এই ভার্বটার নাম হয়ে যাবে অবশ্যই বি ভার্ব। এই বিষয়টা বুঝছো কি না? থাকতে পারবো স্যার? ভাইয়া আপনি শুধু পড়িয়ে যান। স্যার পারবো, ঠিক আছে, সমস্যা নাই। ডিজিটাল বাংলাদেশ, এক দেশে বসবাস করি 1 মিনিটে 17 বার আটকে যায়। এটা হচ্ছে তোমার ডিজিটাল বাংলাদেশ। আমি দেখি সব ঠিক আছে। যাদের সমস্যা হয় তোমরা একটু কাজ করবে কি, একটু কষ্ট করবা তোমরা কি, হ্যাঁ তোমরা যা একটু কষ্ট করবা। তোমাদের অনেক শিক্ষকরা তোমরা পড়বা, ওদের কাছে যদি পড়ে থাকো দেখবা 45 মিনিটের 1 মিনিটও বেশি অনলাইন ক্লাস নেয় না। আর আমার একটা ক্লাসে 1 ঘন্টা 54 মিনিট হয়ে যায়, 1 ঘন্টার উপরে হয়ে যায় ক্লাসগুলো। কারণ আমি ক্লাসে যখন মজা পেয়ে যাই, পড়া যায়, তখন পড়াইতে থাকি, এত দিকে তাকানোর সুযোগ নাই। ঠিক আছে, তো যাই হোক, আমার যতগুলো শিডিউল অনুযায়ী আমাকে পড়াইতে হবে, আমার এত দিকে তাকানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা বুঝলাম। এবার আসি স্যার, এবার আসি আমরা নিচের দিকে। ওই যে নিচের দিকে আমরা এবার অক্সিলারি ভার্বগুলো সব শেষ করছি। এবার স্যার বাকি রয়েছে কি স্যার? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এবার বাকি রয়েছে কি স্যার? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব বাকি রয়েছে না? ট্রানজিটিভ ভার্বগুলো হচ্ছে, এটার বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক, 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 সকর্মক ক্রিয়া। তাহলে যে ভার্ব নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং অর্থ প্রকাশের জন্য যে ভার্ব নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য অবজেক্ট এর সাহায্য নিতে হয়। তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। হ্যাঁ, সকর্মক ক্রিয়া, যে ভার্ব নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য অবজেক্টের সাহায্য নিতে হয়, তাকে অবশ্যই ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আমি যদি বলি এখন যদি বলি অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কি? অবজেক্ট মানে হচ্ছে আমরা যখন ভার্বকে কি বা কাকে দ্বারা স্পষ্ট করি তখন আমরা অবজেক্ট পাই। কি দ্বারা স্পষ্ট করলে সেটি হবে বস্তুবাচক অবজেক্ট, আর কাকে দ্বারা স্পষ্ট করলে সেটি হবে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে
ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্টকে এই বিষয়টা তোমরা ধারণা পাইছো। মেইন কথাটা হচ্ছে ভার্বকে যখন আমরা কি বা কাকে দ্বারা স্পষ্ট করি তখন সেটা হবে, যদি কি দ্বারা স্পষ্ট করি তাহলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট, আর কাকে দ্বারা স্পষ্ট করলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের কোনো মানে এটা হচ্ছে একটা অকর্ম ভার্ব, যেই ভার্ব নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের অন্য কারো কি সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমি যদি বলি আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, এখানে ভার্বটাকে আমরা কি ভার্ব বলবো? আমি আরেকটা উদাহরণ দেই, আই প্লে, এখানে ভার্বটিকে আমরা কি ভার্ব বলবো? একটু কষ্ট করে তোমরা লিখে রাখো। কারেন্ট থাকলে রাখবো শেষ পর্যন্ত, ঠিক আছে থাকতে পারি, কিন্তু ক্ষুধা লাগে এইটা অন্য বিষয়। হ্যাঁ মোহাম্মদ হাসান আল ভান্না, ক্ষুধা লাগলে সমস্যা নেই, এখানে চায়ের ব্যবস্থা আছে, ঠিক আছে? চা খাইবা? আমি একটু চা খাই, আমি কি একটু চা খাবো? তোমরা যদি বলো তাহলে খেতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ স্যার আসি পড়ান, ঠিক আছে স্যার তাহলে ঘরে যান, নেট পাবাস, আপনি যতক্ষণ থাকবেন আমিও আছি ততক্ষণ, ঠিক আছে। হ্যাঁ হ্যালো ইসলাম, নো প্রবলেম স্যার, পারবো, হ্যাঁ পারানা শ্রাবণী, জাহিদ তাসনিম, আশা, জি স্যার বুঝছি, ইনশাল্লাহ স্যার বুঝছি স্যার, পারবো স্যার, আটকে না, শুধু মাঝে মাঝে সাউন্ড কমে যায়, 9টার আগে শেষ করিয়েন ভাইয়া, 9টা থেকে অন্য ক্লাস, হাই হাই হাই, সুরাইয়া খানম দিবা, চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার, এই জন্যই তো আপনি মহান, বুঝছি স্যার, স্যার আপনি লাস্ট পর্যন্ত চাই, মন্দিরে আসেন অবশ্যই আমাকে লাস্ট পর্যন্ত পাবে, জি স্যার এই জন্য আপনাকে এতগুলো ভালো লাগে, আচ্ছা ঠিক আছে অবশ্যই ভালো লাগবে, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ থাকবো শেষ পর্যন্ত। স্যার একসাথে এতগুলো পড়াইয়েন না, সবগুলো একসাথে এলোমেলো হয়ে যায়, যাদের প্রবলেম হয় তাদের হেডফোন থাকতে পারে, কিন্তু ক্ষুধা লাগে, ঠিক আছে স্যার। ট্রানজিটিভ ভার্ব স্যার মাত্র আসলাম, ওকে স্যার, জি স্যার চা খান, শেষ আসে যতক্ষণ আমি আছি, ঠিক আছে ইনশাল্লাহ থাকবো, জি স্যার খান, আচ্ছা সমস্যা নাই, চা খাবো না, চা খাইলে তো সমস্যা, ঢেলে দিয়েন না, হ্যাঁ ঢেলে দিয়েন না, যাই হোক তোমরাও তো অনেক মজা করতে পারো, আসলে মজা, ক্লাসগুলো মজা না হলে মজা লাগে না, ঠিক আছে? তো এবার আমি যদি বলি, আমি একটু তোমাদের খেয়াল করি, আই লাভ মাই মাদার, এখন খেয়াল করো, আমি যদি বলি আই লাভ, আমি ভালোবাসি, ভালোবাসি মনের ভাব আর প্রকাশ করি না, দেখো তো এই ভার্বটা কিন্তু অপূর্ণাঙ্গ ভার্ব, আমি বলছি আমি ভালোবাসি, কাকে ভালোবাসি এটা বলি নাই, হ্যাঁ আমি বলছি তারপরে বলছি মাই মাদার, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এই ভার্বকে প্রশ্ন করো, কাকে ভালোবাসি, কাকে ভালোবাসা দ্বারা মানে কাকে দ্বারা প্রশ্ন করলে একটা অবজেক্ট পাওয়া যায়, এই কাকে দ্বারা অবজেক্ট পাওয়া যখন গেছে, এটা একটা অবজেক্ট আমরা পেয়েছি, এই অবজেক্টটি অবশ্যই এই ভার্বটিকে সাহায্য করেছে, যেমন আমি ভালোবাসি, কাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, এই মা দ্বারা কিন্তু এই ভার্বটি পূর্ণাঙ্গ হয়েছে, অর্থাৎ এই ভার্বটি সে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, হ্যাঁ মানে নিজের অর্থ প্রকাশ করার জন্য সে কি করতে হয়, অন্য কারো সাহায্য নিতে হয়, অন্য কোনো অবজেক্টের সাহায্য নিতে হয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আর এরপরটা দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, ঠিক আছে? তো এখানে খেয়াল করো তো, আমি খেলি, এখন প্রশ্ন করো কি খেলি, ভার্বকে প্রশ্ন করতে হবে, কি খেলি, ফুটবল খেলি, এই ফুটবল হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এই যখন তুমি কি দ্বারা প্রশ্ন করছো তখন এই ভার্বটা আমরা পেয়ে, মানে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করার পরে একটা অবজেক্ট পাইছি, আর এই অবজেক্ট ছাড়া ভার্বটা পূর্ণাঙ্গ হয় নাই, এই জন্য এই ভার্বটিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আমরা যারা সংক্ষিপ্ত খুঁজি এরা বলতে পারে এর নাম হচ্ছে টিভি, টিতে ট্রানজিটিভ, বিতে ভার্ব, টেলিভিশন বলার সুযোগ নাই, আর এটা হচ্ছে কি টিতে আর টেলিভিশন, বিতে ভিশন, হ্যাঁ টেলিভিশন, যাই হোক আচ্ছা যাই হোক ঠিক আছে স্যার, আপনি চা খেয়ে আসেন, নো প্রবলেম স্যার, না স্যার কোনো সমস্যা নেই, আপনি চা খান, দুইটাই ট্রানজিটিভ আর স্যার আমার কমেন্ট পড়ে না, আচ্ছা পড়লাম তো, না স্যার চা খেতে হবে না, ঠিক আছে আমরা চাবো না আপনি খান, ঠিক আছে স্যার, আহারে চা খাইলে, আচ্ছা চা খাবো না কফি খাবো, আমার আলো আমাকে বলছে কফি খাওয়ার জন্য, চা খাইয়া নেন, আমাদের প্রবলেম নাই,
আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। মন্দির আসেন বলছে বৈশা যান, ঠিক আছে। এখানে ট্রানজিটিভ ভার্ব কি মাই মাদার নাকি লাভ? না না, ভার্ব মাদার তো কোনো ভার্ব না, এই যে লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব টিভি, কারণ এটা তো হচ্ছে অবজেক্ট, এটা তো হচ্ছে একটা তোমার অবজেক্ট, এই অবজেক্ট তো কোনো ইয়ে না, মানে ভার্ব না, ঠিক আছে। এই যে লাভটাই হচ্ছে তো ভার্ব, ঠিক আছে। আই লাভ মাই মাদার এখানে অবজেক্ট ব্যক্তিবাচক, এবং আই প্লে ফুটবল এখানে অবজেক্ট হচ্ছে বস্তুবাচক। গুড ফারহানা শ্রাবণী, ঠিক আছে। লাভ, সবাই চা খাও। জীবনের প্রথমে 1 ঘন্টা 12 মিনিট ক্লাস করতেছি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কফি কেমনে খায়? স্যার আপনি হাসতেছেন কেন? ওই যে আমাকে বলতে স্যার চা খান, ঢেলে দিয়ে না, আবার ঢেলে দিলে সমস্যা। হ্যাঁ স্যার, ফারহানা সুলতানা খান, যাই হোক, বোরিং লাগতেছে ক্লাস। আচ্ছা বোরিং লাগতেছে স্যার, তাসমিনা সুলতানা তুমি চলে যাও। হ্যাঁ, তুমি তোমার বোরিং লাগলে সবারই কিন্তু বোরিং লাগা শুরু হয়ে যাবে, ঠিক আছে। ক্লাস করতে করতে এখন 8:30 বাজে গেছে, বুঝতে পারি নাই। মেয়েরা চা খাওয়া ভালো না, যাই হোক, একটু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই তো শেষ করে দিচ্ছে, ট্রানজিটিভ ভার্বটা শেষ। এবার আমি যদি বলি, এবার আমি জাস্ট একটু বলি কাকে দিয়ে উদাহরণ দেই, কাকে? আলো। আচ্ছা আলোকে দিয়ে তো দিয়েছি, এবার মন্দিরা সেন অনেক দিন ধরে আমার অপেক্ষায় রয়েছে, যার মন্দিরা সেনকে নিয়ে একটু উপরে। মন্দিরা, আমি আর সব কিছু লিখলাম না, সেন লিখলাম না। মন্দিরা গ্যাব মি এ ফোন। মন্দিরা আমাকে একটা ফোন দিল। এখানে গ্যাপটা কি? এক নাম্বারে হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার, আচ্ছা আমি আর অপশন দিলাম না। এখানে গ্যাপটা কি? এই গ্যাপটা কি ভার্ব? একটু তোমরা বলো তো, এই গ্যাপটা কি ভার্ব? আমরা কি দোষ করছিলাম স্যার? তানহা ফারুক তন্দ্রা, ঠিক আছে, সমস্যা নাই স্যার। আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। বেশি হাইছেন না, সবাই আরো বেশি ক্রাশ খাবে। ক্রাশ কি আসলে বাস্তবিক অর্থে খায় নাকি? ঠিক আছে, যাই হোক, ক্রাশ খাইছি আগেই অ্যাজ এ টিচার। আচ্ছা যাই হোক, আমরা কি দোষ করছিলাম স্যার? আমার জীবনে বোরিং লাগে না স্যার, আপনি ক্লাসগুলো খুব ভালো লাগে। যাই হোক, মজা করবে এখন একটু পরেই। ঠিক আছে, অ্যাজ এ টিচার। অসাধারণ। প্রবলেম আছে স্যার, চা খেয়ে পাবলিক তাকিয়ে আছে, ঠিক আছে স্যার। আলো ইসলামের আসল নামটা এখনো জানলো না। ট্রানজিটিভ, মন্দির আসেন আর ইউ হ্যাপি নাও, ঠিক আছে। ফার্স্টেই ক্রাশ খাইছি ভাইয়া, আপনি বেশি আইসেন না। যাই হোক, ফারহানা শ্রাবণী, স্যার জাতীয় খাবার তো এখন ক্রাশ। যাই হোক, আমাকে দিয়ে অসাধারণ দেবেন। আচ্ছা ঠিক আছে, তোমার উদাহরণ দিব, ঠিক আছে। ও মা কি ফোন মন্দিরা, আচ্ছা ঠিক আছে, একটু দেখো। হ্যাঁ, ভার্বের ভি2 বুঝছি তো, এটা ভার্বের ভি2, ঠিক আছে। এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এই জিনিসটা বোঝানোর জন্য, এই ভার্বটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, একটু আমি এটা বোঝানোর জন্য। অথবা এটা কি প্রিন্সিপাল ভার্ব, একেবারে সেটা প্রিন্সিপাল ভার্ব, আর সাথে এটা মেইন ভার্ব, আর দিকে দিয়ে এটা কোন ধরনের ভার্ব, এটা বোঝানোর জন্য ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব। আমরা কি দোষ করছি স্যার? ঠিক আছে, রিদিকা ইসলাম, হ্যাঁ একটু মানে রিদিকা এসডি নীলা। যাই হোক স্যার, ট্রানজিটিভ ভার্ব। মন্দিরা আসলে কি ফোন দিল স্যার? না মন্দিরা ফোন দেয় নাই। যাই হোক, আচ্ছা যাই হোক, তো মন্দিরা গ্যাব মি এ ফোন, মন্দিরা একটা ফোন দিল, একটা মোবাইল দিল। যাই হোক, এখন খেয়াল করো তো, মন্দিরা যে দিল, আমরা যদি বলি মন্দিরা দিল, কি দিল? তোমরা তো আমাকে বলবা যে স্যার মন্দিরা দিছে, আপনাকে লুকাই লুকাই কি দিছে, একটু আমাদেরকে একটু বলেন না, আমরা একটু শুনি কি দিয়েছে। তখন আমরা প্রশ্ন করো ভার্বকে যে দিয়েছে তো, কি দিয়েছে? একটা ফোন দিয়েছে, তাহলে এটা একটা অবজেক্ট। এবার আমরা পার্কে আবার প্রশ্ন করি, স্যার মন্দিরে তো দিয়েছে, ফোন দিয়েছে, বুঝছি, এটা কাকে দিয়েছে স্যার? কি মন্দিরের কি প্রিয় মানুষকে দিছে? না স্যার আপনাকে দিছে, আপনাকে কেনই বা দিবে? তারপর আমি বললাম যে না, আমার একটা মোবাইল দরকার, এই জন্য মন্দিরে একটা মোবাইল আমাকে দিয়েছে, একটা ফোন দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কাকে দিয়েছে, কাকে দ্বারা প্রশ্ন করলে আরেকটা অবজেক্ট পাই, এটাও একটা অবজেক্ট, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এটার আরেকটা নাম ব্যক্তিবাচক অবজেক্টের আরেকটা নাম আমরা বাংলায় ইংরেজিতে বলতে পারি, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর এই যে এটা হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট। ফোনটা একটা বস্তু, এই বস্তুবাচক অবজেক্ট, এটাকে আমরা আরেক কথায় বলতে পারি ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এই জন্য আমরা কি বলতে পারি, এটার নাম হচ্ছে, যেমন যেই ভার্বের অবজেক্ট থাকে, যেই ভার্ব অবজেক্টের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তার নাম হচ্ছে টিভি। টিতে ট্রানজিটিভ, বিতে ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। ঠিক আছে স্যার, একদিনে অনলি মজাই করব, কোনো ক্লাস চলবে না, ওই দিন অনলি আড্ডা উইদাউট স্টাডি। মন্দিরা তোমার কপাল তো খুললো, মিষ্টি খাওয়া। যাই হোক, ট্রানজিটিভ ভার্ব। যাই হোক, ঠিক আছে, আরো কিছু দিবে না, দিছে নাকি স্যার? আচ্ছা, আর কিছু যদি দেওয়ার থাকে সেগুলো তোমরা নিয়ে নিবা। তোমরা মন্দিরাকে তোমরা
মন্দিরের সাথে কথা বলে নিবা, তোমাদের যত মনের যত কথা আছে সবগুলো তোমরা বলে তোমরা তার কাছ থেকে কিছু চেয়ে নিবা, ঠিক আছে? যাই হোক, হাই হাই রে, ঠিক আছে স্যার। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টও বুঝছি, বস্তুবাচক। হ্যাঁ, এখানে একটা বস্তুবাচক, এটা একটা ব্যক্তিবাচক, ঠিক আছে মন্দিরা। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। মন্দিরা গিভ মি হার, মন্দিরা গিভ মি হার মাইন্ড। যাই হোক, তোমরা যে তোমাদের কমেন্টগুলো, মন্দিরা গিভ মি হার মাইন্ড, আর পড়বো না কমেন্ট, কমেন্ট পড়তে গেলে আর ক্লাস করানো যাবে না। যাই হোক, এবার আমরা আসি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, আচ্ছা ইনট্রানজিটিভ ভার্ব। যাই হোক, এবার ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের অবজেক্টের সাহায্য, যেই ভার্ব কোনো অবজেক্টের সাহায্য ছাড়াই, কোনো অবজেক্টের সাহায্য ছাড়াই, কোনো অবজেক্ট এর সাহায্য ছাড়াই, যেই ভার্ব কোনো অবজেক্টের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ইনট্রানজিটিভ ভার্ব বলে। এটার নাম আমরা বলতে পারি, আগেরটা যদি হয় অকর্মক তাহলে স্যার এটা কি, আগেরটা যদি হয় সকর্মক এটা হচ্ছে অকর্মক, ঠিক আছে? যেই ভার্বের অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে আমরা কি বলবো? অবশ্যই আমরা তাকে দেখি। আচ্ছা যাই হোক, তৌফিক মেয়েরা একটু চুপ থাকেন, ঠিক আছে ঠিক আছে। ট্রানজিটিভ ভার্বের ফাইনাইট ভার্ব বুঝতেছি না। ট্রানজিটিভ ভার্ব ফাইনাইট ভার্বের কি বুঝতেছো না একটু আমাকে প্রশ্ন করো তো। বুঝছি স্যার। আচ্ছা যাই হোক স্যার, ঠিক আছে স্যার। মাহবুবুল ইসলাম স্যার, না বুঝলে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা তোমরা, তোমাদেরকে উদাহরণ এই জন্য দেই না কারণ তোমরা উদাহরণগুলো দিলে তোমরা যে ধরনের কথাগুলো বলো সেই ধরনের কথাগুলো আরেকজনের গায়ে লেগে যায়, ঠিক আছে? এই জন্য আমি উদাহরণ দিতে চাই না স্যার। ট্রানজিটিভ ভার্বের এগুলো ফেলতেছি, কিভাবে বুঝবো ফাইনিট নাকি ট্রানজিটিভ? ফাইনিট, আচ্ছা ফাইনিট ভার্ব গুলোই তো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব গুলো হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এগুলো হচ্ছে সবগুলো তো হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক আছে? এটা স্যার, ঠিক আছে। যাই হোক, এবার আসি ঠিক আছে। আচ্ছা কারো কোনো প্রশ্ন নাই তো? হ্যাঁ যাই হোক স্যার এই দিক দিয়ে পড়তেছে, আরেক দিক দিয়ে ভুলে যাইতেছে। যাই হোক, এবার একটু খেয়াল করো, সাউন্ড বাড়ান। আচ্ছা সাউন্ড বাড়াইতাম, একটু সাউন্ড তোমাদের জন্য একটু বাড়াই। হ্যাঁ আচ্ছা সাউন্ড বাড়াই, ঠিক আছে সাউন্ড বাড়াই। ভাইয়া সাউন্ড কমে গেছে, এখন সাউন্ড কমে গেছে। আচ্ছা যাই হোক, এবার আমি আর কে আছে এখানের মধ্যে? এখানে ট্রানজিটিভ ভার্ব নাকি ফাইনাইট ভার্ব এটা বুঝি না, দুইটাই কি মনে হয় না না এখানের মধ্যে। আচ্ছা জেবু সাহেবকে নিয়ে একটা উদাহরণ দেই। হ্যাঁ জেবু সাহেবকে নিয়ে একটা উদাহরণ দেই, বেচারি অনেক ক্লাস করতেছে, একটা উদাহরণ তাকে দিয়ে দিচ্ছি না আমি। জেবু সাহেব, ঠিক আছে। জেবু সাহেব রানস, সে দৌড়ায়, ঠিক আছে? জেবু সাহেব রানস, সে দৌড়ায়। এখন দেখো এই একটা উদাহরণ আমি দিলাম, আরেকটা উদাহরণ আমি দিলাম। আরেকজন কে আছে এখানের মধ্যে? নওরিন আক্তার মিম, আজকে বিষয় দেখাচ্ছে আজকে নওরিন আক্তার মিম। আচ্ছা যাক আমি সংক্ষেপে বলি মিম। হ্যাঁ মিম, মিম কি? মিম স্ট্যান্ডস, আচ্ছা মিম দাঁড়ায়। এখন একটু খেয়াল করো তো, এখানে এই রানস একটা ভার্ব, স্ট্যান্ড একটা ভার্ব, দুইটাই কিন্তু ভার্ব। এখন এটাকে আমরা ট্রানজিটিভ বলবো না ইনট্রানজিটিভ বলবো, কোনটা বলবো একটু তোমাদেরকে আমি বলে দিই, তারপরে তোমরা পারবা আশা করি ইনশাল্লাহ। মেইন কথা হচ্ছে জেবু সাহেব
রানস, জেবু সাহেব দৌড়ায়। এখন দেখো তো কাকে দৌড়ায়, কি দৌড়ায়, এটা জানার দরকার আছে? জানার দরকার নাই, কারণ আমরা জানি অবজেক্ট পাওয়া যায় দুইটা প্রশ্ন করলে, একটা হচ্ছে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে। তোমরা অবজেক্ট পাবে একেবারে সুন্দর মতো সহজ। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো অথবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাবো, সেখানের মধ্যে তোমাদেরকে বলে দিব যে স্যার অবজেক্ট চেনার উপায়, অবজেক্ট কিভাবে চিনবো, এই জন্য এত কিছু জানার দরকার নাই। একমাত্র আমরা ভার্ব পেয়ে গেছি, ভার্বকে ধরবো। ভার্ব কিভাবে বুঝছি স্যার? রানস কিভাবে এটা ভার্ব, অথবা স্ট্যান্স কিভাবে এটা ভার্ব, কারণ সাবজেক্টের পরে ভার্বের স্থান, সাবজেক্টের পরে কার স্থান? ভার্বের স্থান। এই ভার্বকে আমরা ধরবো, ধরে বলবো রানস দৌড়ানো, এটা তো একটা ভার্ব। দৌড়ায়, কাকে দৌড়ায়? হয়, হয় না। কি দৌড়ায়? হয়, হয় না। এই জন্য দেখো জেবু সাহেব রানস, জেবু সাহেব দৌড়ায়, এখানে কোনো অবজেক্ট নাই, তার মানে অবজেক্টের সাহায্য ছাড়াই কিন্তু সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আমি তোমার আম্মা তোমাকে বলতেছে তুমি এই রোদের মধ্যে দৌড়াইতেছ, বলছে এ দৌড়াচ্ছ কেন? এখন এখানের মধ্যে দৌড়াচ্ছ কেন, তোমার আম্মা তোমাকে বলতেছে এই যে দৌড়ানোটা এটা একটা কাজ, এটা একটা ভার্ব, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করো তো। তারপরে মিম, নরিন আক্তার মিম, এই যে মিম স্ট্যান্ডস, মিম দাঁড়ায়, আমি বলছি মিম তুমি দাঁড়াও একটু, সে দাঁড়ায় গেছে। সে দাঁড়ানোর পরে কিন্তু আমি বলছি এবার মিম তুমি বসো, তার মানে সে স্ট্যান্ড আপ, সে দাঁড়িয়েছে, এবং সে সিট ডাউন, সে বসে গেছে। এই যে তারপরে কাকে দাঁড়িয়েছে, কাকে বসিয়েছে, এত কিছু জানার দরকার নাই, তার মানে সেখানে অবজেক্ট এবং তোমাদের অবজেক্টের ব্যক্তিবাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্টের কোনো প্রয়োজন পড়ে না। সেই জন্য এখানে এই স্ট্যান্ডটা হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। আমরা ইনট্রানজিটিভ একটু লিখে দিই তোমাদেরকে, তোমাদের মনে থাকবে ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এবার ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে কিনা একটু আমাকে বলে দাও। স্যার ঠিক আছে স্যার, স্যার সাউন্ড এখন ক্লিয়ার, ঠিক আছে স্যার। আমি তো জানতাম ব্যক্তিবাচক অবজেক্ট ইনডিরেক্ট, বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ডিরেক্ট, আর আপনি উল্টো। আচ্ছা আচ্ছা, শেখ রুহুল ইসলাম, আমি মনে হয় উল্টো বলে ফেলছি। হ্যাঁ, ব্যক্তিবাচক অবজেক্টটা হবে কি? ইনডিরেক্ট, আর বস্তুবাচক অবজেক্টটা হবে ডিরেক্ট। ঠিক আছে, আমার এখানে ভুল হয়ে গেছে, মানে বলাতে ভুল হয়ে গেছে, অর্থাৎ তথ্য উপস্থাপন আমি ঠিকই করছি, কিন্তু আমি একটু গুলিয়ে ফেলছি, হয়তো একটা আরেক জায়গায় বলছি। ঠিক আছে, তুমি একটু সেটা কারেকশন করে নিবা। হ্যাঁ ঠিক আছে স্যার। আফসানা ইন্টারজেট, জি স্যার ইনশাল্লাহ। ইন্টারজেট ভাইয়া আপনার ইচ্ছা উদাহরণ না দিলেও আমি বিরক্ত হব না। ঠিক আছে স্যার, আমারও খুব ভালো লাগতেছে। তারপরে ফারহানা শ্রাবণী, হ্যাঁ উদাহরণ দিব। ঠিক আছে স্যার, আমাদের চেঞ্জিং সেন্টেন্স নাই। আচ্ছা যাই হোক, জেবু সাহেব আপুকে নিয়ে এক্সাম্পলটা দারুণ হয়েছে, কারণ আপু একটা ক্লাস থেকে এখানেই ধরে আসছে। ঠিক আছে, স্যারকে উদাহরণ দেওয়ার জন্য আমাকে দেখেন। হ্যাঁ নিসাবুল ইসলাম জিশান, ক্লাস হবে 90টা, একটাতে না একটাতে তো অবশ্যই তুমি স্থান পাবে, এত টেনশন করো কেন? আগে যারা যারা একটু উদাহরণগুলো পাওয়ার জন্য মানে একটু চটপট করতেছে, তাদেরকে দিয়ে উদাহরণগুলো আগে দিয়ে শেষ করে দেই। হ্যাঁ সন্তুষ্ট থাকি। ঠিক আছে, ইন্ট্রানজিটিভ স্যার অ্যাটিটিউড গার্ল। ঠিক আছে মিম জেবু, তোমাদের নাম খাতায় লিখতেছি। স্যার আপনি একটু হার্ড হন। মানে হার্ড হওয়া মানেটা কি? কঠিন হওয়া মানে এদেরকে কি ধমক দিয়ে কথা বলা, রাগান্বিত ভাবে কথা বলা, ক্লাসে পড়া না পারলে মাইর দেওয়া, এই ধরনের হার্ড হওয়া? একটু আমাকে বলে দিও কেস নাইদা। না গো স্যার বুঝলাম না, ছেলেদের কাউকে কি আপনার চোখে পড়ে না? আচ্ছা যাক, হাসানুল ভান্নাকে দিয়ে একটা উদাহরণ দিব, ঠিক আছে? আচ্ছা আমি হতভাগা স্যারের উদাহরণ হিসেবে থাকতে পারলাম না, সমস্যা নাই, ইনশাল্লাহ আরো উদাহরণ হবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে দিব। হ্যাঁ ক্লাস শেষ করে দেন প্লিজ স্যার। ঠিক আছে স্যার, প্লিজ আরেকবার বুঝান। ঠিক আছে স্যার। স্যার আলহামদুলিল্লাহ বুঝছি। ঠিক আছে স্যার, বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে স্যার। ভাইয়া কমেন্টগুলো একটু কম দেখে বেশি করে পড়ালেই হয়, আমাদের কেউ রাইখেন। ঠিক আছে স্যার। হালিমাতুস সাদিয়া, আচ্ছা ঠিক আছে। এবার একটু খেয়াল করো তো, যেই কোনো অবজেক্টের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে অবশ্যই কি হবে? তাকে অবশ্যই আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এবার একটু খেয়াল করো তো, দেখো এখানে যে উদাহরণটা আমি লিখছি, এটার পরে কোনো অবজেক্ট নাই, এইখানে যা লিখছি এটার পরে কোনো অবজেক্ট নাই। এই অবজেক্ট ছাড়াই কিন্তু ভার্বগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে। তার মানে দেখো সে দৌড়ায়, কাকে দৌড়ায়, কি দৌড়ায়, এই ধরনের কোনো প্রশ্ন আসে না। তার মানে এটা হচ্ছে অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, দেখি আমি কি আরেকটা উদাহরণ করাবো তোমাদেরকে, আর কিছু করাবো? সময় আছে তোমাদেরকে নাকি আজকে ক্লাসটা এইটুকু পর্যন্ত থাকবে? ক্লাসটা অলরেডি 27 মিনিট হয়ে গেছে, আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত থাক। আমরা আগামী ক্লাস থেকে সবগুলো রুল, এখন আমাদের বেসিকটা শেষ। আজকে রাইট ফর্ম ভার্বের এ টু জেড একদম সম্পূর্ণ বেসিক শেষ, আর রাইট ফর্ম ভার্ব নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে কি আজকে থাক? হ্যাঁ স্যার সমস্যা নেই। আচ্ছা ছেলেরা তোমরা যারা একটু একটু মানে রয়েছে, তোমাদের নামগুলো আমি বোর্ডে লিখি না, অবশ্যই তোমাদের নামগুলো সবচেয়ে বেশি লিখবো আমি। তোমাদের নামগুলো বোর্ডে লেখার পরে দেখবা তোমাদের মানে ফ্যান লিস্ট
সরাসরি হয়ে যাবে। কিসের সরাসরি হবে সেটা আমি পরে বলবো, ঠিক আছে, সমস্যা নাই। পড়ান স্যার, ছেলেদের নাম দিয়া করান। আচ্ছা স্যার, সমস্যা নেই, করাবো অবশ্যই স্যার। না আজ থাক স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, সমস্যা নেই, লেখো ভাইয়া, একেবারে শেষ করিয়ে দেন। স্যার উদাহরণে কি আমি থাকতে পারবো? হ্যাঁ নদী অবশ্যই থাকতে পারবো ভাইয়া, আপনার ইচ্ছা, উদাহরণ না দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, এখন ক্লাসটা শেষ করেন। হ্যাঁ অবশ্যই এখন শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে। ক্লাসগুলো ঠিক মতো তুমি বুঝছো কিনা, আমি যেভাবে বুঝাইতে চাচ্ছি সেভাবে তোমরা বুঝছো কিনা, এটাই হচ্ছে মেইন কথা, আর কিচ্ছু না, ঠিক আছে। হার্ড হয়ে গেলে কিন্তু গ্রুপ থেকে যারা ক্লাস নিয়মিত করবা না, পরীক্ষাগুলো ঠিক মতো দিবা না, তারা গ্রুপ থেকে বাদ হয়ে যাবে, এটা হচ্ছে হার্ড, ঠিক আছে। আর তোমরা তোমাদের এইখানে যারা যারা রয়েছে, তোমরা একে অপরের ভাই, তোমরা ভাই বোন, তোমরা অবশ্যই একে অপরকে সম্মানের দৃষ্টিকোণ থেকে, সম্মানের দিক থেকে তোমরা একে অপরকে কমেন্ট করবা, অথবা তোমরা একে অপরকে রিপ্লাই দিবা, কেউ যেন মনোকষ্ট না পায়, কেউ যেন মনক্ষুণ্ণ না হয়, সেদিকে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ তোমরা অবশ্যই সবার সাথে হাসি খুশি ভাবে, তোমরা যেহেতু 2021 সালের বেস্ট এবং 2022 সালের বেস্ট যারা রয়েছে, ইনশাল্লাহ তোমাদেরকে যেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে পারি, তোমরা যেন ভালো একটা কাজ, ভালো একটা মানে জায়গার সুযোগ পেতে পারো, সেজন্য অবশ্যই আমি মন থেকে তোমাদের জন্য অবশ্যই দোয়া করি, ইনশাল্লাহ তোমরা যেন ভালো একটা লেভেলে যেতে পারো। কারণ মনে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো কিছু করতে পারে না, ঠিক আছে। তো আমি তোমাদের এই কথাগুলো বলার জন্য অবশ্যই একটু দুঃখ প্রকাশ করি। ইনশাল্লাহ তোমরাও একে অপরের প্রতি একটু সহনশীল হবা, ঠিক আছে। জি স্যার, ক্ষুধা লাগছে। ঠিক আছে স্যার, ওকে স্যার, ঠিক আছে, ওকে স্যার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে। ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, ভালো থাকবেন, সব বুঝছি স্যার ইনশাল্লাহ। ওকে স্যার, বুঝছি ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, ভালো থাকবা সবাই, থ্যাংক ইউ স্যার।